আচ্ছা, গত ক্লাসের মতো এই ক্লাসটাও তোমার একটু প্রথমে থিওরিটা অনেক শর্টে একটু বলবো। তো এখানে মেন মেন যে থিওরি গুলা এমসিকিউ এর জন্য, স্পেশালি এমসিকিউ এর জন্য আসে, সেগুলো আর কি বলবো। আর বাকি যে মেকানিজম বা হলো এই যে যে ডিপ যে কনসেপ্ট গুলো আছে, সেগুলো আর কি তোমার মানে নিজে থেকে একটু করে নিতে হবে। ঠিক আছে? তো আম, বা তোমরা যখন এই যে সৃজনশীলতার জন্য যে কথা মানে যেগুলা লিখবা, ওইগুলোর জন্য তোমাকে পুরা আমার যে হলো বেসিক ক্লাসগুলো আছে, বেসিক ক্লাসগুলো হলো দেখে আসবা, বা একাডেমিক যে ক্লাসগুলো আছে ওইগুলা। আর এটা হলো তাদের জন্য, তারা যারা হলো একেবারে টোটালি আমার অর্গানিক কেমিস্ট্রি হয়ে গেছে, বা না হলেও আমি হলো জাস্ট কয়েকটা জিনিস পড়ে এমসিকিউ মারতে পারবো, এগুলোর জন্য। আমি কিন্তু সৃজনশীলের জন্য কিন্তু আমি পড়াচ্ছি না। ঠিক আছে? আচ্ছা, তো দেখো যে আমাদের প্রথমে যেটা আছে, দেখো আমরা এখান থেকে পড়বো। ঠিক আছে? যে কার্বনের অসংখ্যায়িত অরবিটাল গুলা পাশাপাশি অধিক্রমণের ফলে ইলেকট্রন মেঘ বলয় গঠন করে, যেটাকে ডিলোকালাইজেশন বলে। তো আমরা পুরাপুরি অ্যারোমেটিক কম্পাউন্ড নিয়ে আজকে আলোচনা করব। তো অ্যারোমেটিক কম্পাউন্ডের মেন একটা জিনিস, সেটা হলো ডিলোকালাইজেশন। তো আমাদের যে বন্ডে যে ইলেকট্রন গুলো থাকে, ওইখানে তোমার ডিলোকালাইজ পাই ইলেকট্রন থাকে। ঠিক আছে? ওইখান থেকে আসলে এই ব্যাপারগুলো শুরু হয়। তো দেখো যে আমাদের অ্যারোমেটিসিটি কি, অ্যারোমেটিসিটি হলো চাকতীয় সমতুল্য অসম্পৃক্ত যৌগের বিশেষ ধরনের একটা ধর্ম। মানে আমাদের যে অ্যারোমেটিক কম্পাউন্ড, তাদের একটা বিশেষ ধরনের ধর্ম থাকে, সেটা হলো তোমার অ্যারোমেটিসিটি। তো তারা একটা কাজ করে, সেটা হলো রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব অর্জন করে। রেজোনেন্স কোনটা মনে আছে? রেজোনেন্স হলো এইটা, যে ইলেকট্রন পাই ইলেকট্রন গুলা, এই যে এইগুলা যে পাই ইলেকট্রন আছে না, এই পাই ইলেকট্রন গুলো শিফট হবে, এখান থেকে এখানে শিফট হবে, এখানে শিফট হয়ে এইভাবে বন্ড গুলা যে ঘুরতে থাকবে, এটাই হলো আমাদের রেজোনেন্স। তো এখন দেখো যে আমাদের কিছু কিছু বেসিক পার্থক্য আছে, যেগুলো তোমার এমসিকিউ তে আসে। যেমন আমাদের অ্যালকিন আর বেনজিন, ঠিক আছে, দুইজনেরই তো হলো তোমার থাকে, তাই না? ডাবল বন্ড থাকে না, বেনজিন আর হলো অ্যালকিন। তো মেইনলি যেটা হয় যে সংযোজন বিক্রিয়ার সময় বেনজিন এবং অ্যালকিন, এই যে তোমার হ্যালোজেন বা হাইড্রোজেন গ্যাস, তারপর অক্সিজেন গ্যাস, এগুলো সবকিছুর সাথে বিক্রিয়া দেয়। বাট যখন হলো তুমি HCl, HBr, RX, ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড, তারপরে তোমার সালফিউরিক অ্যাসিড, এগুলোর সাথে বিক্রিয়া দিবা, তখন দেখবা যে ডাবল বন্ড আছে না, ডাবল বন্ড তো ভাঙবে, দেন তারপর বিক্রিয়া করবে, এরকম হবে, তাই না? তো ওইখানে যেটা আছে, অ্যালকিন বিক্রিয়া দেবে বাট বেনজিন বিক্রিয়া দেবে না। তার মানে এদের সাথে বেনজিন বিক্রিয়া দেয় না, বাট অ্যালকিন ঠিকই বিক্রিয়া দেয়। তার মানে আমাদের একটা জিনিসের এই যে ডাবল বন্ড আছে, ডাবল বন্ড যে সবার সাথে বিক্রিয়া দেবে এমন না। ঠিক আছে? দুইটারই মানে বেনজিনের কাছে ডাবল বন্ড আছে বলে যে বিক্রিয়া দেবে এমন না ব্যাপারটা। তোমার হলো অ্যালকেনের আছে, ওইটাই হলো তোমার মেইনলি বিক্রিয়াটা দেয়। ঠিক আছে? তো এখন দেখো যে আমাদের এখানে এখানে জাস্ট একটু কথাবার্তা বলেছিলাম, যে হলো তোমার ডিলোকালাইজ ইলেকট্রন যেটা। তো এই যে আমাদের একটা বেনজিনের একটা স্ট্রাকচার দেখছো, এই যে সি 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 সি, 6টা সি। তার মানে হলো তোমার কি কার্বন 6টা আছে। তো এরা যেটা করে, এদের কি সংকরিত অরবিটাল থাকে না, সংকরিত। আচ্ছা, এখানে একটা কথা আছে, ঠিক আছে, এই যে এই সংকরিত অরবিটালটা যেন কি অরবিটাল বলতে পারবা? এই সংকরিত অরবিটাল মানে অসংকরিত অরবিটালটা কোনটা, বা কোনটার সাথে হলো তোমার ইলেকট্রন গুলো হলো বন্ড ফর্ম করে, বলতে পারবা? হুম, কোনটার সাথে? মানে আমাদের যে হলো এই যে অরবিটাল গুলো আছে না, মানে অসংকরিত অরবিটাল যেগুলো আছে, মেইনলি অসংকরিত অরবিটাল কোনটা? পি অরবিটালটা না? তো পি অরবিটাল যেটা, সেটা কার সাথে হলো তোমার বন্ড ফর্ম করে, মানে বেনজিনের ক্ষেত্রে কোনগুলো হলো তোমার বন্ড ফর্ম করে, বলতে পারবা? তো এটা একটু মাথায় রাখো, এইটা একটা অবজেক্টিভ আসতে পারে, সেটা হলো পিজেড। পিজেড এর সাথে পিজেড। ঠিক আছে? তো পিজেড এর সাথে পিজেড হলো তোমার বন্ড ফর্ম করে। আচ্ছা, তো এখানে যেটা হয়েছে, মানে বন্ড ফর্ম করে বলতে আমি এমন বুঝাইছি যে হলো এই যে লোকালাইজ যে ইলেকট্রন গুলো না, সেগুলো হলো তোমার লাফালাফি করে। এই যে এখান থেকে দেখছো যে এই জিনিসটা এখানে লাফালাফি করছে, এই যে লাফালাফি করে এক এক জায়গায় যাচ্ছে, এটা হলো তোমার ডিলোকালাইজ। আমরা এটাকে বলি কি, ডিলোকালাইজ পাই ইলেকট্রন। কেন ডিলোকালাইজ পাই ইলেকট্রন বললাম? কারণ হলো এই জায়গাটায় একটা জিনিস দেখো, যে এই যে দেখো যে এখানে লিখেছি আমি যে লোকালাইজ মানে কি, লোকালাইজ মানে হলো স্থানীয়। তাহলে আমাদের যে অ্যালকিনের যে বন্ডটা থাকে, মনে করো যে এটা একটা অ্যালকিন। তো অ্যালকিনের বন্ডে কি ইলেকট্রন থাকে বলতো? এই যে এটাও তো পাই ইলেকট্রন, আর মনে করো যে এই যে বেনজিনের এখানে আছে। তো বেনজিন মনে করো এটা আছে। তো এটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়? এইখানে যে ইলেকট্রনটা থাকে, সেই ইলেকট্রনটা দেখো কোথাও নড়াচড়া করতে পারে না, মানে এদের মধ্যে হলো লাফালাফি করে। এই জন্য এটাকে আমরা কি বলি, লোকালাইজ ইলেকট্রন, বা হলো লোকালাইজ মানে কি স্থানীয়। আর ডিলোকালাইজ যে ইলেকট্রন যেটা আমরা বলছি, সেটা হলো এই ইলেকট্রনটা বা এই যে পাই ইলেকট্রনটা, সেটা হলো শিফট করে করে মানে তোমার ঘুরতে থাকে। এই যে ঘুরতে থাকে, এই জন্য এটাকে আসলে অস্থানীয় বলা হয়, এই জন্য আর কি তোমার ডিলোকালাইজ বলা হয়। বুঝতে পারছো? এই জিনিসটা হয়। আর ওরা যত এটা হলো তোমার এভাবে ঘুরতে থাকবে, তখন ওটা রেজোনেন্স আমরা বলি। এই রেজোনেন্সের ফলে এরা স্থায়িত্ব অর্জন করে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এইখান থেকে আমাদের একটা এমসিকিউ আসবে। এমসিকিউটা কি? দেখো যে আমাদের যে কার্বন কার্বনের যে বন্ড আছে,
সে বন্ডের যে এই যে লেন্থটা, যেটা বন্ধন দৈর্ঘ্য, যদি আমাদের এটা যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে এটার জন্য 0.154 ন্যানোমিটার হয়। এটা একটু মুখস্থ করে রাখো, 0.154 ন্যানোমিটার, মানে একটু মানে বড় হয়, বন্ধন দৈর্ঘ্যটা বড় হয়। আর তুমি যখন হলো কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে, বাট এই জায়গাটা একটা ব্যাপার আছে, এটা কিন্তু অ্যালকিনের দ্বিবন্ধন। কথাটা বুঝতে পারছো? বা কার্বন কার্বনের যে ওই যে লোকালাইজ ইলেকট্রনের দ্বিবন্ধন, এটার ক্ষেত্রে বন্ড লেন্থ থাকে 0.134 ন্যানোমিটার। খুব ভালো করে দেখো, এই জায়গাটা একটু প্যাচ খাবা কিন্তু, 0.134 ন্যানোমিটার। আর বেনজিনের ক্ষেত্রে কি হয়, বেনজিনেরও কিন্তু ডাবল বন্ড থাকে, বাট এই জায়গাটা যেটা থাকে সেটা হলো 0.139 ন্যানোমিটার, মানে একটু বেশি হয়ে যায়। বুঝতে পারছো? তো এটা একটু ভালো করে মাথায় রাখো, এই জিনিসটা এমসিকিউ আসবে। তো এখানে যেটা হচ্ছে যে আমরা নর্মালি অসম্পৃক্ততা যখন পরীক্ষা করতাম, ওই যে আমাদের টেস্ট টিউবে যখন হলো ওই যে অ্যালকিনের যে নির্ণয় করার জন্য, অ্যালকিন শনাক্ত করার জন্য যে হলো পরীক্ষাগুলো করতাম, সেটা হলো বেয়ার আর ব্রোমিন দ্রবণ, এসব পরীক্ষা করতাম না? বাট এখানে দেখো যে আমাদের ওইখানে আসলে আমরা অসম্পৃক্ততার পরীক্ষা করতাম। অসম্পৃক্ততা মনে আছে কি? অসম্পৃক্ততা মানে হলো ডাবল বন্ড না ট্রিপল বন্ড আছে, এটার জন্য আমরা হলো পরীক্ষাটা করতাম। বাট বেনজিনের ক্ষেত্রে ডাবল বন্ড আছে, বাট তুমি যদি অসম্পৃক্ততার পরীক্ষা করতে দাও তাহলে এটা কোনো রেজাল্ট দেবে না। ঠিক আছে? তার মানে ব্যাপারটা এমন যে হলো বেঞ্জিনের ডাবল বন্ড থাকার ফলে যে ওইটা হলো তোমার মানে বেয়ার টেস্ট বা হলো ব্রোমিন দ্রবণ পরীক্ষায় হলো রেজাল্ট দেবে এমন হয় না, শনাক্ত আমরা করতে পারি না ওইটা দিয়ে। আচ্ছা, এবার দেখো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হলো হাকেল তত্ত্ব। এই হাকেল তত্ত্ব থেকে তোমাদের অবজেক্টিভ আসবে বা হলো সৃজনশীল আসতে পারে, খ নম্বর, এগুলো আসতে পারে। তো হাকেল তত্ত্বটা কি? অ্যারোমেটিক যৌগ চিহ্নিতকরণের যে তত্ত্ব, সেটা হলো তোমার হাকেল তত্ত্ব, মানে যেটার মাধ্যমে আমরা একটা জিনিস যে অ্যারোমেটিক কম্পাউন্ড সেটা আমরা বুঝতে পারবো। তো এটা তিনটা তত্ত্ব আছে, সেটা হলো চাকরিক হতে হবে প্রথম কথা, মানে তোমার একটা অ্যারোমেটিক কম্পাউন্ড হতে হলে অবশ্যই চাকরিক হতে হবে। তারপর চক্রের প্রতিটি প্রতিটি পরমাণু sp2 সংকরিত হতে হবে। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে হলো আমাদের যে সংকরণ থাকবে প্রতিটি পরমাণু, সেটা হলো sp2 সংকরিত হতে হবে। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট কথা, যে 4n+2 সংখ্যক সমতলীয় সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছে, সমতলীয়, ঠিক আছে? তো প্লেনার থাকতে হবে। তো যেটা হয় যে 4n+2 সংখ্যক সমতলীয় সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। তো এই যে 4n+2, এখানে এন এর মান এক একটা তুমি জিরো থেকে বসাবা। তো এন এর মান যদি তুমি জিরো বসাও, তাহলে তোমার একটা মান কত আসে? 0 × 4, তার মানে 0 + 2, তার মানে 2, তারপর 6, 10, 14 এরকম করে আসে, 0, 1, 2, 3 বসালে। তো এই যে নাম্বারটা আমরা কি পেলাম, যে 2, 6, 10, 14, এটার একটা নাম আছে, এটার নাম কি? এটার নাম হলো হাকেল নাম্বার। এটার নাম কি? হাকেল নাম্বার। তো এই যে হাকেল নাম্বার কত তোমাকে যদি বলে, তাহলে তুমি কি বলবা? 2, 6, 10, 14, 2, 4, 8 এগুলা নাই, মানে 4, 8 এগুলা কিন্তু নাই, এটা একটু মাথায় রাখো। আচ্ছা, এবার দেখো সংকরণ আমরা কিভাবে করবো। তো সংকরণ করার জন্য আমাদের একটা ইউনিভার্সাল ল ছিল, সেটা হলো লোন লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা প্লাস কয়টার সাথে কানেক্টেড, এটা। মানে আমাদের সংকরণ নির্ণয় হয়ে যায় ½ + v + x - c + a। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই না করে ইউনিভার্সাল সূত্র সবসময় অ্যাপ্লাই করার ট্রাই করবো, কারণ ইউনিভার্সাল সূত্র অ্যাপ্লাই করলে মানে যে কোনো কিছু সংকলন করতে পারবা। মানে পৃথিবীর যে কোনো কিছু সংকলন তুমি ইউনিভার্সাল সংকলন সূত্রের মাধ্যমে করতে পারবা। এই সূত্রটা কি? এটা হলো তোমার ইউনিভার্সাল সূত্র। ঠিক আছে? তো এই জিনিসটা কি? এই জিনিসটা বলে এরকম, যে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা আর প্লাস কয়টার সাথে কানেক্টেড, এই জিনিসটা আমাদের জাস্ট দেখবো। এখন এখানে একটা কথা আছে, সেটা হলো যে sp3 তে মুক্তজোড় ইলেকট্রন থাকলে একটা লোন পেয়ারে রেজোনেন্সে যাবে, sp2 তে কনভার্ট হয়ে যায়। মানে ব্যাপারটা হলো এরকম, যে আমরা একটা জিনিসের সংকরণ দেখলাম, সংকরণটা যদি sp3 হয়, তাহলে আর ওর যদি মুক্তজোড়া ইলেকট্রন থাকে, ওই মুক্তজোড়া ইলেকট্রনটা একটা লোন পেয়ার ইলেকট্রন, এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন হিসেবে রেজোনেন্সে যাবে। মানে ওই যে আমাদের যে রেজোনেন্স, যে গোল রিং এ, ওইটার ভিতর চলে যাবে। তার মানে আমাদের কি বললাম, যে একটা তুমি একটা জিনিসের সংকরণ করে দেখছো sp3, প্লাস ওর হলো মুক্তজোড়া ইলেকট্রন আছে, তাহলে ওইটা হলো ওই রেজোনেন্সের ভিতর ইলেকট্রন গুলাকে দান করে দেবে। আর যখনই একটা জিনিস দান করে দেয়, তখন ওইটা sp2 তে কনভার্ট হয়ে যায়। আর যদি এমন দেখো যে একটা যৌগের আমি সংকলন করে দেখছি sp2 তে মুক্তজোড়া ইলেকট্রন মানে আছে, মানে ইলেকট্রন আছে, মানে মুক্তজোড়া ইলেকট্রন যদি থাকে একটা জিনিসের মানে মুক্তজোড়া ইলেকট্রন থাকে, বাট ওটা sp2 সংকলন। sp2 যদি সংকলন হয়, তাহলে তোমার ওইটার কোনো রেজোনেন্সে যাবে না। যদি sp3 হয় তখন যাবে, বাট হলো sp2 হলে অলরেডি আর যাবে না, মানে ওর কাছে এক্সট্রা আছে, এই জন্য আর কি তোমার দান করে দেয়, বাট এই জায়গাটায় ও দান করতে পারে না। তো দেখো আমরা একটু দেখি যে আমরা আসলে সংকলনটা আসলে কিভাবে করব, এই জিনিসটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। দেখো, দেখো এই জায়গাটায় আমাদের যদি সংকলন বলে, আমাদের সংকলনের সূত্রটা কি ছিল, আমি একটু জাস্ট ফার্স্ট দেখাই, যে হলো লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা প্লাস কয়টার সাথে কানেক্টেড, এটা। তো এখানে কি আছে? কার্বন আছে না? তো কার্বনে তুমি যদি তুমি ই করো, ইলেকট্রন বিন্যাস করো, তাহলে কি পাবা? 1s2, 2s2, 2p2, এই জিনিসটা পাবা না? হ্যাঁ। তো এই জায়গাটায় তুমি যদি একটু খেয়াল করো, যে আমাদের এখানে মনে করো যে ওই যে হিটেড কার্বন, তো তার মানে এখানে কি 2p3 হয়ে যাবে। আচ্ছা, তো এখানে ইলেকট্রন গুলা এভাবে থাকবে।
তাহলে এই জায়গাটায় আমি বলছি যে কার্বনে যখন একটা যৌগ, কার্বন যখন একটা জিনিসের সাথে ই করে, তার কি কোনো লোন পেয়ার ইলেকট্রন থাকে? লোন পেয়ার ইলেকট্রন বলতে বুঝাচ্ছে যে হলো এক্সট্রা ইলেকট্রন আছে যেগুলো হলো বন্ড ফর্ম করে না, যেমন নাইট্রোজেনে থাকে। অ্যামোনিয়ার সময় তুমি দেখবে যে নাইট্রোজেনের মুক্ত জোড়া ইলেকট্রন আছে। তারপরে এই যে এমন করে লিখে না আমরা ব্যাপারটা, এই যে এরকম করে, এগুলো হলো মুক্ত জোড়া ইলেকট্রন। তারপরে H2O এর ক্ষেত্রে কি হয়, এটা এটা মুক্ত জোড়া ইলেকট্রন, দুই জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, আর এখানে কি এক জোড়া আছে। বাট কার্বনের কি কোনো মুক্ত জোড়া ইলেকট্রন আছে? না। তার মানে এই জায়গাটা আমরা যেটা লিখবো যে এর হলো জিরো। লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা কত? জিরো। প্লাস কয়টার সাথে কানেক্টেড, এই কথাটা খুবই ইজি একটা ব্যাপার। দেখো যে এই কার্বনটা কয়টার সাথে কানেক্টেড, এটা তুমি জাস্ট বলবা। একটার সাথে কানেক্টেড, দুইটার সাথে কানেক্টেড, তিনটার সাথে কানেক্টেড, চারটা, মানে এটা চারটা হাতে চারটার সাথে কানেক্টেড না? তাহলে এটার ক্ষেত্রে আমাদের সংকলন হবে 0+4। তার মানে 0+4, চারের জন্য আমরা কি সংকলন পাই? একটা এস দিবা, তিনটা পি, তাই না? তার মানে এখান থেকে আমরা এত ইজিলি, মানে খুব শর্টকাটে হলো সংখ্যাটা বের করে ফেলতে পারলাম না? হ্যাঁ, এই জিনিসটাই আর কি বোঝাচ্ছি। আচ্ছা, এই কার্বনের সংখ্যাটা কি হবে? এই কার্বনে কি লোন পেয়ার ইলেকট্রন থাকে? না, জিরো। কয়টার সাথে কানেক্টেড? একটা, দুইটা, তিনটা। এটা কিন্তু চারটার সাথে কানেক্টেড না, একটা, দুইটা, তিনটা। তার মানে 0+3, তার মানে কত হবে? sp2। এই কার্বনটার কি হবে? এই কার্বনটারও সেম হবে sp2। তার মানে সংখ্যা নির্ণয় করা আমরা বুঝতে পেরেছি খুব। আচ্ছা, এবার আমরা নেক্সটে চলে যাই। দেখো নেক্সটে লেখা আছে কার্বন পরমাণুর মাথায় মাইনাস মাইনাস যদি চার্জ থাকে, তাহলে বুঝবো আমরা যেটা, সেখানে একটি হাইড্রোজেন নাই এবং একটি লোন পেয়ার ধরে কাউন্ট করব। তার মানে কি, কার্বনের মাথায় মনে করো একটা কার্বনের মাথায় মাইনাস আছে এরকম আমরা যদি দেখি, বা মনে করো যে এই যে এইসব যে জায়গাগুলা, এখানে তো একটা কোনা কোনা আমরা স্কেলেটাল ফর্মুলা তো জানি না যে এখানে কোনা কোনা থাকবে, সেখানে হলো কার্বন আছে, তাই না? তো এই যে কার্বন যদি ওখানে থাকে আর ওখানে যদি মাইনাস থাকে, তাহলে আমরা ওইখানে যেটা ধরে নেবো সেটা হলো এখানে একটি হাইড্রোজেন নাই, মানে বুঝবো যেটা যে ওখানে একটি হাইড্রোজেন নাই এবং একটি লোন পেয়ার ধরে কাউন্ট করবো এটাকে। আচ্ছা, যদি মাইনাস থাকে, আর যদি কার্বন পরমাণুর মাথায় প্লাস থাকে, তাহলে বুঝবো সেখানে একটি হাইড্রোজেন নাই, জাস্ট এখানে লোন পেয়ার এগুলা দিয়ে ধরবো না। মানে প্রথমটাই হলো লোন পেয়ার ধরবো, আর হলো দ্বিতীয়টাই হলো তোমার কোনো রকম লোন পেয়ার ধরবো না। দুইটার ক্ষেত্রে হলো হাইড্রোজেন নাই, এটা আমরা বুঝবো। আচ্ছা, এবার দেখো যে আমাদের যেটা করতে হবে, আমরা একটু চেক করতে হবে যে হলো অ্যারোমেটিক, এটা কি অ্যারোমেটিক কম্পাউন্ড নাকি অ্যারোমেটিক কম্পাউন্ড না। তো এটা আমরা কিসের ভিত্তিতে চেক করবো? আমরা ভিত্তিতে চেক করবো হাকেল তত্ত্বের ভিত্তিতে। তো হাকেল তত্ত্ব বলেছিল যে কি, চাকরিক হতে হবে, চক্রের প্রতিটি পরমাণুর sp2 সংখ্যায়িত হতে হবে, আর 4n+2 সংখ্যক সমতলীয় সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, তাই না? তো এখানে খুব ইম্পর্টেন্ট যে 2, 6, 10, 14 এরকম টাইপের হলো আমাদের পাই ইলেকট্রন গুলো থাকবে। চক্রের প্রতিটি পরমাণুর sp2 সংশ্লিষ্ট হতে হবে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা একটু দেখি যে সাইক্লোপ্রোপিন এটা কি আসলে অ্যারোমেটিক কম্পাউন্ডের ভিতর পড়ে নাকি পড়ে না। তো দেখো যে এই স্ট্রাকচার দেখে আমি একটু, মানে বোঝা যদি কঠিন হয়, তাহলে প্রথম দিকে আমি এইভাবে একটা স্ট্রাকচার রাখাই। দেখো এখানে একটা কার্বন আছে, এখানে একটা, এখানে একটা, তার মানে এখানে আমরা টোটাল 3টা কার্বন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার যেটা হচ্ছে, দেখো যে এখানে তোমার কিছু দেওয়া নাই, তার মানে এখানে অবশ্যই হাইড্রোজেন আছে। তো এখানে হাইড্রোজেন আছে বাই ডিফল্ট, এখানেও হাইড্রোজেন আছে। আচ্ছা, এখানে একটা ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ডটা দিয়ে দিই। তার মানে এখানে কয়টা কার্বনের কয়টা হাত? একটা, দুইটা, তিনটা, চারটা। আমি বলছিলাম যে জৈব যৌগের মেন ব্যাপার হলো যে তুমি কার্বনের চারটা হাত ফিল আপ করতে পারছো কিনা, এটাই। তো এই যে চারটা হাত ফিল আপ হয়ে গেছে, এটার ক্ষেত্রে একটা হাত বাকি আছে, তাহলে এটা হাইড্রোজেন। তো এবার আমরা যেটা করবো যে এবার আমরা প্রথমে ওইটা কি, এটা একটা একটা চাকরিক হতে হবে, একটা চাকরিক যৌগ ক্রিয়েট করছে না, একটা বদ্ধ টাইপের একটা চাকরিক যৌগ ক্রিয়েট করছে না? আচ্ছা, এবার কথা হলো যে দ্বিতীয় কথা, মানে প্রথম শর্ত আমাদের মিলেছে, এই জন্য আমরা রাইট চিহ্ন দিচ্ছি। এরপর দ্বিতীয় শর্ত কি ছিল, যে sp2 সংশ্লিষ্ট হতে হবে, প্রত্যেকটা পরমাণুর sp2 সংশ্লিষ্ট হতে হবে। তাহলে এই যে কার্বনের, এটা যদি আমরা sp2 সংশ্লিষ্ট হয়েছে কি হয়নি এটা আমরা যদি দেখতে চাই, তাহলে আমরা কি সূত্র পড়ে আসলাম বলতো? আমরা এটা পড়ে আসলাম না, যে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা প্লাস কয়টার সাথে কানেক্টেড, লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা প্লাস কয়টার সাথে কানেক্টেড এটা। তো কার্বন পরমাণুর ক্ষেত্রে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা কত? এই যে আমরা এখানে পড়েছিলাম যে লোন পেয়ার ইলেকট্রন সংখ্যা হলো এখানে আহ কোনো রকম থাকে না, লোন পেয়ার ইলেকট্রন নাই এখানে টোটালি। মানে তোমার এই যে নাইট্রোজেনের ক্ষেত্রে যেমন এখানে দুইটা লোন পেয়ার ইলেকট্রন থাকে, তারপরে এই যে পানির ক্ষেত্রে দুইটা লোন পেয়ার ইলেকট্রন থাকে, এই জিনিসগুলো নাই। তো সেই ক্ষেত্রে আমাদের একবারে বলতে পারে যে কার্বনের যেহেতু লোন পেয়ার ইলেকট্রন নাই, প্রত্যেকটা পরমাণু প্রত্যেকটার সাথে কানেক্টেড থাকে, যেমন এগুলো হলো এই যে তিনটা আছে না চারটা, এগুলো সবকিছু হাইড্রোজেনের সাথে কানেক্টেড থাকে। বা মনে করো যে এই জায়গাটা যেমন হয়েছে যে অন্যগুলোর সাথে কানেক্টেড থাকে, তাহলে সবকিছু ইউজড হয়ে গেছে। তো এখন তুমি দেখো যে এই জায়গাটায় আমাদের এখানে আমরা যদি বলি যে এই যে প্রত্যেকটা তোমার হলো হাত যেগুলো আছে এগুলো হলো ইউজ হয়ে গেছে যেহেতু, সেজন্য আমরা এইভাবে বলতে পারি যে এটার হলো কোনো রকম লোন পেয়ার ইলেকট্রন নাই, তার মানে জিরো। প্লাস হলো কয়টা পরমাণুর সাথে কানেক্টেড, একটা, দুইটা, তিনটা, তাহলে তিনটার সাথে কানেক্টেড হলে কি হয়? 0+3। তার মানে এখান থেকে কত আসবে? sp2 আসলো না? তাহলে এটা যদি sp2 হয়, এটাও অবশ্যই sp2 হবে, কারণ সেম টাইপেরই স্ট্রাকচার, সিমেট্রিক্যাল একটা স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে যেটা হচ্ছে যে দেখো এই জিনিসটা আমরা একটু দেখি যে এটা আসলে কি sp2 মানে কিনা। যেখানে দেখো যে কার্বন পরমাণুর কোনো রকম লোন পেয়ার ইলেকট্রন নাই, প্লাস কয়টার সাথে কানেক্টেড? একটা, দুইটা, তিনটা, চারটা, এবার কিন্তু চার, তার মানে sp3 হয়ে গেল। তার মানে একটা পরমাণুর কিন্তু sp3 হয়ে গেছে। তাইলে কি আমরা বলতে পারবো যে একটা যদি sp3 হয়ে যায়, তাহলে এটা হলো তোমার অ্যারোমেটিক কম্পাউন্ডের ভিতর পড়বে না? তার মানে একটা ক্রস হয়ে গেছে। এরপরের কথাটা ছিল এরকম যে হাকেল নাম্বার কত হতে হবে? হাকেল নাম্বার হলো তোমার 2,
2 6 10 14 হতে হবে। তাহলে এখানে হাকেল নাম্বার কত হবে? এখানে দেখো এই যে একটা, দুইটা, তার মানে দুইটা, দুইটা হলো তোমার পাই ইলেকট্রন আছে না? তার মানে পাই ইলেকট্রন যদি আমাদের যদি এই জায়গাটা দুইটা থাকে, বা দুইটা তোমার সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তাহলে এটা তোমার হাকেল নাম্বার মানে। বাট একটা যেহেতু হয়নি, তাহলে তাহলে আমরা যেটা বলবো যে এটা হলো অ্যারোমেটিক কম্পাউন্ড না, অ্যারোমেটিক নয়, এটা আমরা বলতে পারি। আচ্ছা, এবার দেখো সাইক্লোপ্রোপানাইল ক্যাটায়ন, এই জিনিসটা কি? এটা কি হলো অ্যারোমেটিক কম্পাউন্ড হবে নাকি হবে না, এটা আমরা একটু চেক করব। দেখো এই জায়গাটায় এখানে একটা কার্বন আছে যেটার মাথায় কি আছে, প্লাস আছে। আর এখানে একটা, আমরা এইভাবে চিত্রটা খুব তাড়াতাড়ি ফাস্ট আঁকাই দেবো, দেন তারপর যেটা করবো যে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, টোটাল 4টা হাত ফিল আপ হয়েছে। হ্যাঁ, 4টা হাত ফিল আপ হয়েছে, আর এখানে একটা একটা বাকি আছে, সেটা হলো হাইড্রোজেন। আচ্ছা, এবার আমরা চেক করবো এটা চাকরিক। হ্যাঁ ঠিক আছে, এটা কি হলো তোমার তোমার sp2 সংক্রমণ মেলে। আচ্ছা, এটা আমরা এখান থেকে করি। দেখো এখানে সেম পদ্ধতি হবে না, 0 + 3 হবে, কারণ এখানে কার্বনের কোনো লোন পেয়ার ইলেকট্রন নাই। আর হলো তোমার কি তিনটার সাথে কানেক্টেড, একটা দুইটা তিনটার মৌলের সাথে কানেক্টেড, তার মানে এখানে কি sp2। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রেও কোনো ই না। এটার ক্ষেত্রে আমরা একটু খেয়াল করেছি, এটার ক্ষেত্রে কি হবে। তো এটার ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো, তাহলে তুমি দেখবা যে এই কার্বনটা, এখানে আমি কি বলছিলাম, যদি কার্বন পরমাণুর মাথায় যদি প্লাস থাকে তাহলে বুঝবো এখানে হাইড্রোজেন নাই, তার মানে একটা হাইড্রোজেন নেই। তার মানে আমরা কি এখানে বলতে পারবো এখানে তো কোনো লোন পেয়ার ইলেকট্রনও নাই। মাইনাস যদি থাকতো তাহলে আমরা কাউন্ট করতাম, বাট এখানে তোমার কোনো প্লাসের ক্ষেত্রে আমরা কোনো বলিনি যে লোন পেয়ার ইলেকট্রন ধরবো। তাহলে এখানে তোমার কি জিরো প্লাস কয়টার সাথে কানেক্টেড, একটা দুইটা তিনটা, তার মানে 0 + 3, এটা কি sp2 হয়ে গেছে না? sp2 যদি হয় তাহলে মানে এই শর্তটা মানে প্রত্যেকটা sp2 হয়েছে। এরপরে কি, এরপর হলো তোমার তোমার থাকতে হবে হাকেল নাম্বারের, তোমার হলো সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকতে হবে, তাই না? তো এখানে তোমার কি দুইটা আছে না, একটা দুইটা, তাহলে এটাও কি মানে, তার মানে এটা কি, এটা অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে বুঝতে পারছো, তাহলে আমরা যেটা বুঝবো যে সাইক্লোপ্রোপানাইল ক্যাটায়ন থাকলে ওটাকে আমরা কি করবো, অ্যারোমেটিক কম্পাউন্ড। এগুলা কিন্তু এমন ভাবে অবজেক্টিভ আসবে যে হলো তোমার নিচের কোনটি অ্যারোমেটিক কম্পাউন্ড, আবার তোমার এমন করে আসে যে নিচের কোনটি অ্যারোমেটিক কম্পাউন্ড না, তখন তোমাকে এগুলো একটু মাথায় রাখো যে এই যে সাইক্লোপ্রোপানাইল যেটা আয়নটা আছে, এটা আর কি তোমার ক্যাটায়নটা যেটা আছে সেটা হলো তোমার অ্যারোমেটিক কম্পাউন্ড। আচ্ছা, তো এবার দেখি আমরা আরো কিছু একটু প্র্যাকটিস করি। দেখো এবার আমরা একটু ফাস্ট প্র্যাকটিস করবো খুবই। তো এখানে দেখো যে আমাদের সাইক্লো প্রোপানয়েল অ্যানায়ন নিছে, আগে আমরা ক্যাটায়ন নিছিলাম, এবার কি অ্যানায়ন নিছি। তো এবার এটার ক্ষেত্রে আমাদের যেটা, আমি এখানে স্ট্রাকচার আঁকাই রয়েছি, দেখো এই জায়গাটা আমি একটা কথা বলেছিলাম যে তুমি যদি একটা মাইনাস থাকে, কার্বনের মাথায় যদি মাইনাস থাকে, তাহলে আমরা বুঝবো যে একটা হাইড্রোজেন নাই, কিন্তু একটি লোন পেয়ার ইলেকট্রন কাউন্ট করব। তার মানে এক জোড়া, মানে একটি বলতে এখানে আমি বলছি যে এক জোড়া, এক জোড়া হলো তোমার লোন পেয়ার, পেয়ার না, তোমার জোড়া, এক জোড়া হলো তোমার লোন পেয়ার ইলেকট্রন কাউন্ট করব। তাহলে এই যে দুইটা আছে, এটা আমরা কাউন্ট করেছি, এটা দুইটাই ইলেকট্রন, এটাই হলো আমাদের লোন পেয়ার ইলেকট্রন। এবার তুমি একটা জিনিস দেখো যে আমাদের এখানে এখানে কি সংক্রমণ হবে, এখানে sp2 আমরা দেখে বুঝতে পারছি এটাও কি sp2 হবে, কারণ তোমার হলো হয়েছে কার্বনের জিরো প্লাস হলো কয়টার সাথে কানেক্টেড, একটা দুইটা তিনটা, এটার সাথে, এর জন্য আমরা এইভাবে লিখে দিলাম। এবার কথা হচ্ছে এই যে এটার ক্ষেত্রে কি করবো, এটাই হলো আমাদের কাছে মেন, তাই না? তো এটার ক্ষেত্রে তুমি যদি একটা জিনিস দেখো যে এইবার এই কার্বনের মাথায় তোমার কি মাইনাস যেটা ছিল না, এখানে মাইনাস, এই যে মাইনাস ছিল, মাইনাসকে আমরা এখন কি করেছি, এটা আমরা লোন পেয়ার ইলেকট্রন হিসেবে ধরেছি। এখন এই যে লোন পেয়ার ইলেকট্রন যদি থাকে, তাহলে আমরা কি বলতে পারবো না এখানে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন আছে, ওয়ান, বলতে তো পারবো তাই না? এবার কথা হচ্ছে প্লাস তুমি কয়টা পরমাণুর সাথে কানেক্টেড, একটা দুইটা তিনটা, তার মানে এখানে কি সংকরণ হচ্ছে বলো তো, এখানে তোমার sp3 সংকরণ হচ্ছে। তাহলে আমাদের এখানে প্রথমে এটা চাকরি, হ্যাঁ ঠিক আছে, বাট সবগুলো মৌলের কি হলো ই হচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা আছে যে, তোমার এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা আছে, এটা আমি একটু বলে তোমাকে শোনো। 1 + 3, এই যে এটা তো sp3 হয়ে গেছে, তোমার দেখে মনে হচ্ছে যে এটা তাইলে তো sp2, প্রত্যেকটা sp2 মিলছে না, তাহলে একটা তো sp3 আছে, তার মানে এইখানে ক্রস হবে, মানে দ্বিতীয় নম্বর শর্তটা ক্রস হবে। বাট এই জিনিসটা দ্বিতীয় নম্বর শর্ততে ক্রস হবে না, কেন হবে না দেখো। এখানে আমি একটা কথা বলেছিলাম, এই কথাটা একটু ভালো করে পড়ো, যে sp3 তে, একটা পরমাণুর sp3 তে মুক্ত জোড় ইলেকট্রন থাকলে একটা লোন পেয়ার ইলেকট্রন, মানে একটা বলতে এক জোড়া লোন পেয়ার ইলেকট্রন রেজোন্যান্সে যাবে, ওইটা sp2 তে কনভার্ট হয়ে যায়। তার মানে ব্যাপারটা হয়েছে এখানে যে, এইখানে যে যদি আমরা যদি একটু খেয়াল করে দেখি যে একটা যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে, ওই যে মাইনাসের জন্য তো লোন পেয়ার ইলেকট্রন ছিল, প্লাস এটা তিনটার সাথে কানেক্টেড, একটা দুইটা তিনটার সাথে কানেক্টেড বলে এটা sp3 গঠন করেছে না? তো এটা যদি sp3 গঠন করে, এবার যেটা হবে যে এখান থেকে আমি বলেছি যে sp3 যদি কেউ গঠন করে, তাহলে সে দুইটা ইলেকট্রন রেজোনেন্সে দিয়ে দেবে, এই দুইটা ইলেকট্রন সে হলো বন্ড গঠনের জন্য দিয়ে দেবে, এই যে নতুন একটা বন্ড গঠন হবে এই জায়গাটায়। তার মানে এই দুইটা ইলেকট্রন সে এখানে যখন দিয়ে দেবে, তখন এটা কি হয়ে যাবে, অটোমেটিক এখান থেকে তো আর ওয়ানটা চলে গেল, তাহলে এটা কি sp2 তে কনভার্ট হয়ে গেল না? বুঝতে পারছো, ধরতে পারছো এটা? দেখো এটা যদি এমন হতো যে আমার লোন পেয়ার ইলেকট্রন, ওই যে কার্বনের মাথায় যে লোন পেয়ার ইলেকট্রন ছিল, বাট ওইটা যদি sp2 গঠন করতো, তাহলে মুক্তচুর ইলেকট্রন থাকলে ওইটা রেজোনেন্সে যাবে না। বাট এখানে আমাদের যেহেতু তিনটা ছিল, তিনটার সাথে কানেক্টেড ছিল, ফলে হলো sp3 গঠন করেছে, তো এটা হলো পরবর্তীতে কনভার্ট হয়ে sp2 তে যাবে, দুইটা ইলেকট্রন এখানে দান করে দেবে।
তাহলে এখানে আমরা বলতে পারছি যে প্রত্যেকটা এখন কি sp2 হয়ে গেছে না? হ্যাঁ ঠিক আছে। বাট এবার দেখো হাকেল নাম্বারের কি হয়েছে, হাকেল নাম্বার এবার কিন্তু দেখো কয়টা হয়েছে, একটা দুইটা তিনটা চারটা হয়ে গেছে না? তাহলে এবার কিন্তু হাকেল নাম্বার তো 4 না, তার মানে এটা কি ক্রস, তার মানে এটা কি অ্যারোমেটিক কম্পাউন্ড না, অ্যারোমেটিক নয়। বুঝতে পারছো? তো এই কনসেপ্টটা একটু ভালো করে মাথায় রেখো, তাহলেই হবে। আচ্ছা, এবার দেখো যে আমাদের সাইক্লোপেন্টা ডাইনাইল অ্যানায়ন, ঠিক আছে, সাইক্লোপেন্টা ডাইনাইল অ্যানায়ন, এটার ক্ষেত্রে কি হবে? এটার ক্ষেত্রে তুমি যদি একটু দেখো যে আমরা একটু দেখি, এখানে একটা কার্বন আছে, এই কার্বনের তোমার এখানে দেখো যে এই কার্বনটায় একটা দুইটা তিনটা হাত ফাঁকা আছে, তো এখানে ও আচ্ছা এখানে ডাবল বন্ড ছিল, এখানে ডাবল বন্ড আছে, এখানে ডাবল বন্ড আছে, হ্যাঁ ঠিক আছে। এবার একটা দুইটা তিনটা, এই যে চারটা হাত, একটা দুইটা তিনটা চারটা হাত ফিল আপ হয়ে গেছে, এটাও চারটা হাত ফিল আপ হয়ে গেছে, এটা সমস্যা নাই আমাদের। এবার আমাদের যেটা বুঝতে হবে যে এখানে দেখো যে এখানে মাইনাস আছে না, এখানে যদি মাইনাস থাকে তাহলে অবশ্যই এখানে কি লোন পেয়ার ইলেকট্রন আছে, আমরা এটা হিসেবে কাউন্ট করে নেবো, এটা লোন পেয়ার ইলেকট্রন আছে। আচ্ছা, তো এবার কথা হচ্ছে তুমি যদি একটু খেয়াল করো যে আমাদের এই কার্বন আমরা এক একটা করে আমরা দেখি যে আসলে sp2 মেলে কিনা। তো এটার ক্ষেত্রে কত হবে, এটা লোন পেয়ার নাই, জিরো প্লাস একটা দুইটা তিনটার সাথে কানেক্টেড মানে তিন, তার মানে sp2 হচ্ছে, এটাও সেম হবে sp2 হচ্ছে। এই জায়গাটা কি হবে, এই জায়গাটা হলো তোমার জিরো প্লাস একটা দুইটা তিনটার সাথে কানেক্টেড, তার মানে এখানেও তোমার sp2 হচ্ছে, তার মানে এটাও sp2 হবে। এবার আমাদের মেন কথা হলো যে এটা কি হবে, এটা আমরা একটু দেখি। তো এটার ক্ষেত্রে তুমি যদি একটু খেয়াল করো যে এখানে মুক্তচোড়া ইলেকট্রন আছে, তাহলে এখানে ওয়ান দেবো, ওয়ান প্লাস কয়টার সাথে কানেক্টেড, একটা দুইটা তিনটা, তাহলে তিনটার সাথে যদি কানেক্টেড হয় আবার সে চার হয়ে গেল না, তার মানে sp3 হয়ে গেল। আবার এটা কিসে কনভার্ট হয়ে যাবে, sp2 তে, আর এই দুইটা ইলেকট্রন কি হবে, এই দুইটা ইলেকট্রন এই জায়গাটায় বন্ড ফরমেশনের জন্য দেবে। তো বন্ড ফরমেশনের জন্য যদি দেয় তাহলে এবার আমাদের নাম্বার কত হয়ে গেল, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হয়ে গেল না? এবার তাহলে কি হাকেল নাম্বারও মানছে? তাহলে এই জায়গাটায় আমরা বলতে পারবো যে প্রথম শর্ত মানে, দ্বিতীয় শর্ত মানে, তৃতীয় শর্ত মানে, তাহলে এটা কি অ্যারোমেটিক কম্পাউন্ড? বলতে পারবো এটা? অবশ্যই পারবো। তো এই জিনিসটা মাথায় রেখো, ঠিক আছে। আচ্ছা, তাহলে সাইক্লোপেন্টা ডাইনাইল অ্যানায়ন যেটা, সেটা হলো কি, এটা একটা অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে। এবার আমি এখানে জাস্ট ডাইরেক্ট দিয়ে দিচ্ছি, দেখো এগুলো জাস্ট দেখেই বুঝতে পারবা। দেখো এখানে তোমার আহ এখানে একটা যৌগ আছে যেটার নাম হলো পাইরোল। আচ্ছা, এখানে তোমাকে একটা কথা বলি যে পাইরোল, পিরিডিন আর ফিউরান, ঠিক আছে, আরো কিছু যৌগ আছে যেমন হলো তোমার পাইরিমিডিন। এইসব যে যৌগগুলো আছে না, এইগুলা হলো পরীক্ষাতে একাধিকবার এসছে। এটা হয়তো এই পরীক্ষাতে পারবা, নাহলে মেডিকেল পরীক্ষাতে পাবা, নাহলে কোনো একটা ভার্সিটি ইঞ্জিনিয়ারিং এর যে অবজেক্টিভ আছে না, ওইখানেও তুমি পাবা, বা তোমাকে সংকেত লিখতে মানে সংকেত থেকে তোমাকে স্ট্রাকচার আঁকাতে বলবে, এরকম করবে। তো দেখো যে আমি একটা কথা বলি, পাইরোল, পিরিডিন, ফিউরান, তারপরে তোমার পাইরিমিডিন, এগুলো সবকিছু অ্যারোমেটিক কম্পাউন্ড, ঠিক আছে। এই যে সাইক্লো অক্টাটেট্রাইন, এটা কিন্তু অ্যারোমেটিক কম্পাউন্ড না। এই যে লাস্টে দেখো এখানে তোমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা, আটটা তো হাকেল নাম্বার না, তাহলে এটা কি ক্রস হয়ে যাবে, এটা হলো তোমার অ্যারোমেটিক কম্পাউন্ড না। বাট এইগুলা সবকিছু দেখো sp2 সংশ্লিষ্ট, তোমরা একটু পজ করে দেখে নিতে পারবা যে এগুলো হলো 1+2, এই যে নাইট্রোজেনের এক জোড়া ইলেকট্রন আছে, প্লাস কয়টার সাথে কানেক্টেড, একটা দুইটার সাথে কানেক্টেড, এই জন্য তোমার হলো sp2 হয়েছে। তারপরে এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের কি হয়েছে, পাইরোল, এই যে পাইরোলের ক্ষেত্রেও নাইট্রোজেনের যে মুক্তজোড়া ইলেকট্রন আছে, সেই মুক্তজোড়া ইলেকট্রন দেখো সে 1+3 হয়ে গেছে, sp3 হয়ে গেছিল। তো দুইটা ইলেকট্রন সে দান করে দেবে, যখনই দান করে দেবে তাহলে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, তাহলে হাকেল নাম্বার মেনে যাচ্ছে, আবার প্রত্যেকটাতে sp2 তে কনভার্ট হয়ে গেছে। তার মানে আমাদের পাইরোল, পিরিডিন, ফিউরান, তারপরে পাইরিমিডিন, এগুলো সব কি, এগুলো সব হলো অ্যারোমেটিক কম্পাউন্ড। আচ্ছা, এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলি। দেখো আমি একটা শর্টকাট বলি, ঠিক আছে, আমি জাস্ট নিজের জন্য আর কি এটা একটা শর্টকাট করেছিলাম এরকম, যে যেখানে আছে, যেখানে আছে সেখানে আসলে নাইট্রোজেন আছে। এই কথাটা কি একটু মাথায় রাখতে পারবা? দেখো এখানে কি আমি পাইরল বলেছি না, তাহলে এখানে কি মানে এখানে নাইট্রোজেন আছে। তারপর দেখো পিরিডিন আছে, আছে না, তাহলে এখানে কি নাইট্রোজেন আছে। এখানে কি আছে ফিউরানে? না, তার মানে এখানে অক্সিজেন আছে। বুঝতে পারছো? এটা আমি হলো মনে রাখতে পারতাম না, এই জন্য এরকম করে লিখতাম। তারপর তোমার পাইরিমিডিনে আছে না, পাইরিমিডিন অনেক বড় স্ট্রাকচার, তাহলে এখানে দুইটা নাইট্রোজেন থাকবে। এভাবে আমি জিনিসগুলো মাথায় রাখতাম, ঠিক আছে। তো এগুলো একটু দেখো, এগুলো সব হলো নিজে পজ করে দেখতে পারো, যে মিলাই নিতে পারো যে আসলে এগুলো অ্যারোমেটিক কম্পাউন্ড কিনা। তো এগুলো একটু দেখলেই হবে। আচ্ছা, এবার আমরা সামনে যাই। বেনজিন, বেনজিন কি অ্যারোমেটিক কম্পাউন্ড? বেনজিন অবশ্যই অ্যারোমেটিক কম্পাউন্ড, দেখো যে দুইটা ছয়টা আছে, আর প্রত্যেকটা দেখবা যে হলো sp2 হলো সংকরণ আছে, তাহলে এটা তোমার কি, এটা অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা দিয়ে তো সব খেলা শুরু হয়। আচ্ছা, তো আমাদের বেনজিনের কিছু প্রস্তুতি আছে যেগুলো আমরা হলো তোমার ডিটেলস পড়াচ্ছি না, এগুলো হলো তোমার যখন সিকিউ ক্লাস করাইছে এগুলো, তখন তুমি আর কি দেখবা যে সবকিছু সলিউশন করে দিছি। তো এখন দেখো যে আমাদের তাও একটু জাস্ট হালকা মাত্রা বলছে যে ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন আমরা সোডা লাইম ইউজ করি। তো সোডা লাইম মানে কি, সোডা মানে কি কস্টিক সোডা না, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর লাইম মানে কি চুন, তার মানে ক্যালসিয়াম অক্সাইডকে আমরা চুন বলি না। তো এই সোডা লাইম দিয়ে আমরা কি করি, ডিকার্বক্সিলেশন। ডিকার্বক্সিলেশন মানে কি, যে কার্বন সংখ্যা হ্রাস করা, ডি ডিক্রিজ করা, তাই না, ডিকার্বক্সিলেশন। তো আমাদের যেটা হয় যে এই যে এখানে একটা কার্বন ছিল, মনে করো যে বেনজিনের মাথা, মানে এই যে এই জায়গাটা একটা কার্বন ছিল,
তো এই মানে বেঞ্জিনের মাথা না, সরি, এখানে যে যে তোমার মানে এই যৌগটা যেটা কার্বনটা ছিল COO এইটা থেকে তোমার এটা NaO এর সাথে মিশে আর কি তোমার Na2CO3 এই জিনিসটা বানায়। আর দেন তারপর কি করে, এরপর হলো আমাদের করে যে বেঞ্জিন। এটা কি, এটা বলো তো এই যৌগটার নাম কি? এটা হলো তোমার সোডা অ্যাশ, এটা মাথায় রেখো। আচ্ছা, গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারকের অনেক বিক্রিয়ার কৌশল আমি শিখাইছিলাম, অনেক বিক্রিয়ার কৌশল ছিল। ওইগুলা জাস্ট তোমাকে কি করতে হতো, জাস্ট প্লাস মাইনাসে ভাগ করতে হতো। প্লাস মাইনাসে ভাগ করলে তুমি এই জিনিসটা পারবা। আচ্ছা তোমাকে একটু দেখাই, দেখো যে এই জায়গাটায় এই জিনিসগুলা মানে বিক্রিয়ার আমি একটা কথা বলেছিলাম মনে আছে, যে বিক্রিয়া, জৈব যৌগ বিক্রিয়া হলো একেবারে ইজি। জাস্ট তোমাকে কি করতে হবে, প্লাস মাইনাসে ভাগ করতে হবে তড়িৎ ঋণাত্মকতার ভিত্তিতে। তো তুমি যেটা হলো তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সেই অনুযায়ী তুমি ভাগ করবা। এগুলা করলে তোমার হলো মেকানিজম, ওই যে সিকিউতে বলেছিলাম যে কিভাবে আর কি বিক্রিয়াগুলো তুমি যদি তোমার ইসেও আটকায় যাও, তোমার হলো যদি HSC তে বা হলো যে কোনো পরীক্ষাতে আটকায় যাও, তাহলে তুমি এইগুলা থেকে পার পেয়ে যাবা। মানে সিম্পল ভাবে জাস্ট তোমাকে ভাগ করতে হবে কিসের ভিত্তিতে, তো এটি কথা প্লাস মাইনাসে ভাগ করবা, দেন তারপর প্লাস মাইনাসের সাথে প্লাস মাইনাস কানেক্ট করে দেবা, শেষ। তো অ্যালকোহল বা এগুলা যেটা বলছিলাম যে নিরপেক্ষ বা ক্ষার মাধ্যমে এইভাবে ভাঙে, বাট হলো অ্যাসিডীয় মাধ্যমে এইভাবে ভাঙে, এইটা একটু দেখবা। তো আমাদের RMGX কই, RMGX এই যে এটা RMGX এর ক্ষেত্রে তুমি দেখো যে গ্রিগনার্ড বিকারক খুবই ইম্পর্টেন্ট কিন্তু। তো এখানে তোমার RMGX যেটা আছে, এখানে কিন্তু ম্যাগনেসিয়াম তো সবসময় তৈজীয়তার মান হলো কম হবে হিসাব মতে, এটা কি বেশি হবে। আর কারণ তোমার একটা কি মানে পর্যায় সারণী ডান দিকে আছে, তাহলে এটা কি, এটার মাথায় মাইনাস হবে, আর MG যেটা আছে সেটা হলো প্লাস হবে। তো এইটা দিয়ে আমরা ভেঙে তারপর হলো বাকিগুলো সব করেছি। আচ্ছা, এবার দেখো, এখানে দেখো, তো এখানে এই যে RMGX যেটা আছে, এই জায়গাটায় হলো আমাদের এই যে কার্বন, এই কার্বনটা হলো তোমার মাইনাস হয়ে গেছে। আর এটা কি, এই কার্বনটাকে তো আর মিথাইল গ্রুপ বা হলো এখানে তোমার মনে করো যে একটা ফিনাইল গ্রুপ আছে। তো যাই হোক, তো এই জায়গাটায় আমাদের মাইনাস আর প্লাস আছে, এটাকে আমরা ভেঙে দেন তারপর আমরা যেটার সাথে বিক্রিয়া করাবো সেটা প্লাস মাইনাসে ভাঙবো। যে যেমন হলো পানিকে ভাঙলে কি করা হয়, H+ আর OH-, OH টা হলো তোমার কি কোন দিকে যাবে বলো তো, OH-টা হলো MgX এর সাথে যাবে, আর H+, যেটা প্লাস যাবে মাইনাসের কাছে, মাইনাস যাবে প্লাসের কাছে। তো MgOH হয়ে গেছে, আর এখানে তোমার হাইড্রোজেনটা এখানে অ্যাড হয়ে গেছে, তাহলে কি বেঞ্জিন ফর্ম করেছে। তো এইভাবে অনেকগুলো বিক্রিয়া ছিল, যেমন অ্যারোমেটিকরণ, এখানে আমরা কি ইউজ করেছি, অ্যালুমিনিয়াম অক্সাইড ইউজ করেছি। এগুলো কি করে বলো তো, এই যে এইসব তোমার হলো ভ্যানেডিয়াম পেন্টা অক্সাইড যেগুলো আছে, ক্রোমিয়াম অক্সাইড আছে, এগুলো তোমার কাজ কি বলো তো, এগুলো একটা কাজ ছিল প্রভাবকে। এদের কাজ হলো যে হাইড্রোজেন, হাইড্রোজেন যেটা আছে সেটাকে অপসারণ করা। তো এখানে দেখো CH2 CH3 আছে, এখানে দেখো CH2 হঠাৎ মানে CH3 CH2 আছে, এই যে দেখো একটা হাইড্রোজেন উঠাই দিছে। ঠিক আছে, একটা হাইড্রোজেন যখনই উঠাই দিছে তখন এখানে একটা ডাবল বন্ড ফর্ম হয়েছে। এরকম করে অনেক কিছু করে তারপর দেখবা যে চাকরিকরণ, তুমি প্রেসারাইজ করে একটা 40 অ্যাটমসফিয়ার চাপে একটা জিনিস মনে করো যে একটা চেইন টাইপের ছিল হেক্সেন, এটা তোমার কি একটা চেইন টাইপের ছিল না, মানে লিনিয়ার একটা চেইন ছিল, ওইটাকে আমরা হলো এমন একটা সিস্টেম করেছি যার ফলে এটা হলো তোমার প্রেসারাইজ করে এটাকে সাইক্লোহেক্সেনে কনভার্ট করা হয়েছে। সাইক্লোহেক্সেন থেকে তুমি আবার অ্যালুমিনিয়াম অক্সাইড দিয়ে তুমি হাইড্রোজেন অপসারণ করে তোমাকে কি করতে হয়েছে, বেঞ্জিন করতে হয়েছে। আচ্ছা, পলিমারকরণ খুবই ইম্পর্টেন্ট বিক্রিয়া। যে আমাদের যদি আমাদের কোনো এমন যৌগ থাকে অ্যালকাইন যৌগ, তো অ্যালকাইন যৌগকে আমরা যদি ফেরামের উপস্থিতিতে 400°C তাপমাত্রায় দিই, তাহলে ওটা হলো নিজেদের ভিতর ফর্ম করবে, দেন তারপর বন্ড ফর্ম করবে, দেন তারপর পলিমারকরণ বিক্রিয়া করবে। তারপর ফেনলের বিজারণ আছে, তোমার এগুলা একটু পড়ো সেম ভাবে। ডাইজোনিয়াম লবণ, এটা আমাদের অত লাগবে না। আচ্ছা, বেনজিনের বিক্রিয়া কৌশল এগুলো একটু জাস্ট দেখবা যে এখানে আমি কি লিখেছি। মানে এখানে তোমার আমাদের যে বেনজিন যেটা আর মূলক, এই যে আর মূলকের সাথে অন্য কিছু একটা থাকলে যেরকম করে বিক্রিয়া দেয়, বেনজিনও সেম টাইপের, ফিনাইল গ্রুপটা যদি একটা জিনিসের সাথে থাকে সেম টাইপের বিক্রিয়া দেবে। ঠিক আছে, তারপরে এখানে একটা কথা বলছিলাম যে বৃত্তাকার যৌগ সবসময় প্লাস ঢোকে, মানে আমাদের যে হলো বৃত্তাকার যৌগ, মানে এই যে বৃত্তাকার যৌগ এটা সবসময় কে যোগ, মানে কে ঢোকে, প্লাস ঢোকে। প্লাস বলতে কারা বোঝাচ্ছে, প্লাস বলতে তারা যারা হলো ইলেকট্রোফাইল বা ইলেকট্রনকে পছন্দ করে। কারণ তুমি একটা জিনিস দেখো যে যখন একটা এখান থেকে তুমি একটা বন্ড সরাবা, তখন তো কার্বন থাকবে তাই না, তো কার্বনের একটা ইলেকট্রন একটা হাত ফাঁকা থাকবে না, তার মানে কি ইলেকট্রন ফাঁকা থাকবে না। বা মা- তো যারা হলো ইলেকট্রন লাভার আছে, যারা তারা হলো তোমার ওইখানে ওই ইলেকট্রনটাকে খেতে আসবে। তো ওইটাই আর কি তোমার কি ইলেকট্রোফাইল, যারা ইলেকট্রন পছন্দ করে, তাহলে ওরা ওরা সবসময় বৃত্তাকার যোগে সবসময় প্লাস ঢুকবে। তো বেঞ্জিনের স্ট্রাকচারে ঢুকতে হলে সর্বদা বস লাগে, বস লাগে বলতে কি প্রভাবক, প্রভাবক না লাগলে কিন্তু দেখো এখানে লিখেছে যে প্রভাবক ব্যবহার না করলে বেঞ্জিনের বাইরের কোনো মৌলকের সাথে বিক্রিয়া করবে না, মানে বিক্রিয়া করবে না। আচ্ছা, আচ্ছা সরি, এখানে লিখছে প্রভাবক ব্যবহার না করলে বেঞ্জিনের বাইরের কোনো মূলকের সাথে বিক্রিয়া করবে, মানে তোমার হলো যে বেঞ্জিন যদি মানে অ্যাড হবে না, তখন হলো বিক্রিয়ার মনে করো যে এমন একটা স্ট্রাকচার আছে, মনে করো যে কোথায় দেখাইছে এখানে, আচ্ছা এখানে দেখো যে এখানে মনে করো যে আমি এখানে মানে মনে করো যে একটা বিক্রিয়াতে প্রভাবক আমি হলো ব্যবহার করি, মানে করিনি। যদি প্রভাবক ব্যবহার না করি তাহলে এটা হলো ঢুকবে না, এটা হলো বাইরে যে মৌলগুলো আছে না বেঞ্জিনের বাইরে, এই যে নাইট্রো মূলক আছে, তারপর হাইড্রোক্সিল মূলক আছে, এগুলোর সাথে বিক্রিয়া করবে, এরকম জিনিসপাতি গুলা করে। তো এগুলো একটু পড়ো। তারপর বেঞ্জিনের সাথে যা যার বিক্রিয়া করবো তাতে হ্যালোজেন থাকলে প্রভাবক হিসেবে
অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তারপরে এই যে তোমার BF3, জিঙ্ক ক্লোরাইড, FeCl3, HF, এগুলা সালফিউরিক, এগুলা সব ইউজ করব। যদি আমাদের বেঞ্জিনের যে আমরা যার সাথে বিক্রিয়া করব তাতে যদি হ্যালোজেন থাকে, হ্যালোজেন মৌলটা থাকলে আমরা এই প্রভাবক গুলা ইউজ করব। আচ্ছা, এবার দেখো যে বেনজিনের সাথে আহ, যুক্ত মূলকে যদি লোন পেয়ার ইলেকট্রন থাকে তাহলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড ইউজ করব না। মানে বেনজিনের সাথে আমাদের যুক্ত মূলকে যদি আমাদের লোন পেয়ার ইলেকট্রন থাকে, এই যে দেখো হাইড্রোক্সিল গ্রুপে কিন্তু হলো লোন পেয়ার ইলেকট্রন আছে, তাই না? লোন পেয়ার ইলেকট্রন যদি থাকে তাহলে আমরা কি, আমরা অ্যালুমিনিয়াম ক্লোরাইড ইউজ করব না, এর বদলে আমরা কি ইউজ করব? আমরা হলো ইউজ করব FeBr3 বা FeCl3, এই জিনিসটা ইউজ করব। আচ্ছা, যদি দেখায় যে হলো যদি প্রতিস্থাপক তিনটি হয় তাহলে প্রভাবক ব্যবহার করলেও বেনজিনের বাইরে বিক্রিয়া হবে। মানে এমন হয়েছে যে আমাদের এই জায়গাটায় প্রভাবক যদি বাইরে মানে তিনটা যদি থাকে, মানে এই যে, সরি প্রভাবক বলছে, তোমার প্রতিস্থাপক এখানে মনে করো যে অ্যামিনো গ্রুপ আছে, নাইট্রো গ্রুপ আছে, তারপর হাইড্রোক্সিল গ্রুপ আছে, এটা তিনটা হয়ে গেছে না? তিনটা হলে এখন তুমি যদি প্রভাবক ইউজ করো তাহলে আবার ভিতরে বিক্রিয়া করবে না, এই বিক্রিয়াটা করবে একেবারে একটু বাইরে, ঠিক আছে? তো এই জিনিসটা আর কি বলছি। নর্মালি যেটা হয় যে এখানে বলেছিলাম না, প্রভাবক ব্যবহার না করলে বেঞ্জিনের বাইরে কোনো মূলকের সাথে বিক্রিয়া করবে। মানে আমরা একটা বিক্রিয়া দিলাম যে হলো আমরা কোনো প্রভাবক লিখলাম না, তাহলে ওটা যেটা করবে যে প্রভাবক না থাকলে সে হলো বাইরে যে অ্যাটম গুলো আছে মনে করো যে এই যে এটার সাথে হলো তোমার বিক্রিয়া শুরু করে দেবে। আচ্ছা, কার্বনের সাথে বিক্রিয়া করবে না কিন্তু তখন আর। তো এখানে এই বিক্রিয়াগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমার হলো পরীক্ষাতে আসবে। তুমি জাস্ট মাথায় রাখো যে আমি জাস্ট একটা সিম্পল কথা বলি যে একটা বেঞ্জিন আছে, এখানে তোমার হলো একটা কার্বন আছে, এখানে হাইড্রোজেন আছে। তো এটা যখন একটা হাইড্রোজেন উঠে যাবে তখন H+ গঠন করবে আর কি, মাইনাস গঠন করবে না? তো এটার সাথে আমরা যদি মানে আচ্ছা, এখানে খুবই ইম্পর্টেন্ট একটা কথা, মানে ঠান্ডা মাথায় শোনো। সেটা হলো বেনজিনের বিক্রিয়া হয় দুইটা বিক্রিয়া, একটা হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, আর একটা হলো ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। এটা তোমার অবজেক্টিভে মাস্ট আসবে, কোনো না কোনো অবজেক্টিভে মাস্ট আসবে যে বেনজিনে কোন ধরনের বিক্রিয়া হয়। বেনজিনে হয় ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অথবা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া। তোমাকে কিন্তু অপশনে থাকবে নিউক্লিওফিলিক সংযোজন, তারপর নিউক্লিওফিলিক প্রতিস্থাপন, SN1, এরকম অনেক কিছু থাকবে। তো তোমাকে মাথায় রাখতে হবে এগুলো হলো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা ইলেকট্রোফিলিক সংযোজন বিক্রিয়া করে। তো ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় দেখো আমরা এই জায়গাটায় CH3 আর একটা ক্লোরাইড নিছি। আর মানে কি, আর মানে অ্যালকাইল না? অ্যালকাইলের সাথে ক্লোরাইড নিছে, তার মানে কি এটা একটা অ্যালকাইল হ্যালাইড নিছে, হ্যালোজেন নিছে। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমি বিক্রিয়া করি, দেন তারপর আমাদের এখান থেকে CH3 একটা টলুইন উৎপন্ন হয়। এটাকে আমরা বলি ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আমরা কি অ্যালকাইল অ্যাড করে ফেললাম না, CH3 টা এখানে অ্যাড করে ফেলছি না, এটাকে বলে অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। আমরা যদি একটা অ্যাসাইল গ্রুপ, অ্যাসাইল গ্রুপ কাকে বলে, CH2CO যেটা আছে এটাকে আমরা অ্যাসাইল গ্রুপ বলি। এই গ্রুপটার সাথে যদি আমাদের এই জিনিসটা সম্পূর্ণ যদি এই এইচ এর জায়গায় মানে প্রতিস্থাপিত হয়, প্রতিস্থাপন মানে কি একটা একজন আরেকজনকে রিপ্লেস করছে, তাহলে এটা যদি এটাকে রিপ্লেস করে দেয় তখন আমাদের যে নতুন যৌগ গঠন হবে। আর এই যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলি ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। মানে অ্যাসাইল মূলক যোগ হলে অ্যাসাইলেশন, অ্যালকাইল মূলক যোগ হলে অ্যালকাইলেশন। অ্যালকাইল বলতে কি আর আর মূলক যোগ হয়েছে না, এটা। তারপরে মনে করো যে এই জায়গাটায় এখানে হ্যালোজেন আছে, হ্যালোজেন যদি এখানে অ্যাড হয় হাইড্রোজেনকে রিপ্লেস করে তাহলে কি হবে, হ্যালোজিনেশন, ঠিক আছে? আবার মনে করো যে এই যে আমাদের নাইট্রিক অ্যাসিড আছে না, নাইট্রিক অ্যাসিড থেকে নাইট্রো মূলকটা যদি এখানে অ্যাড হয় বেঞ্জিনের মাথায় তাহলে এটা আমরা বলবো নাইট্রেশন। যদি এমন হয় যে হলো আমাদের সালফিউরিক অ্যাসিড আছে না, সালফিউরিক অ্যাসিড থেকে হলো SO3H মূলকটা যদি এখানে অ্যাড হয় তাহলে আমরা বলবো এখানে সালফোনেশন। বুঝতে পারছো? তো এই জিনিসগুলো একটু মাথায় রাখো, এগুলো কিন্তু অনেক টাফ বিক্রিয়া না। তো এখানে বলছে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। তো এখানে যেটা হবে যে আগের বার কি হয়েছিল যে পুরো হাইড্রোজেনকে প্রতিস্থাপন করে ফেলেছিল, মানে এটাকে পুরো রিপ্লেস করে হাইড্রোজেনের বদলে আরেকজন নতুন বসেছে। বাট এই জায়গাটা যেটা হচ্ছে সংযোজন বা দ্রুত বিক্রিয়া, তার মানে হাইড্রোজেন থাকবে এর সাথে আরো কিছু অ্যাড হবে। যেমন তুমি এখানে নিকেলের প্রভাবকের সাহায্যে যদি তুমি 3 মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাস দাও তাহলে আরো বেশি হাইড্রোজেন যুক্ত হবে, আর এখানে সব বন্ড ভেঙে যাবে। যদি সব বন্ড ভেঙে যায় তাহলে এটা কিসে কনভার্ট হয়, সাইক্লোহেক্সেনে। আবার মনে করো যে এই জায়গাটায় 3 ক্লোরিন তুমি যদি এখানে দাও ক্লোরিন গ্যাস, দেন তারপর তুমি হলো ইউভি, তোমার হলো ইউভি বলছে, তুমি হলো সূর্যালোকের উপস্থিতিতে তুমি, হ্যাঁ ওই যে ইউভি রে তুমি যদি দাও তাহলে এখান থেকে একটা শক্তি আসে সূর্যালোকের, ওইটা যদি দাও তুমি, দেন এটা যেটা হবে যে পুরা কার্বন এগুলা প্রত্যেকটা জিনিস এগুলা প্রত্যেকটা, এখানে ডাবল বন্ড ছিল না, ডাবল বন্ড ভাঙবে আর এখানে প্রত্যেকটাতে ক্লোরিন অ্যাড হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে নতুন যে যৌগটা গঠন হবে এখানে কি সব জায়গায় এরকম একটা স্ট্রাকচার, আর হলো ক্লোরিন গঠন হলো না, দেখো তো ক্লোরিন। এই জিনিসটাকে আমরা বলি C6H6 ক্লোরিন 6। এটাকে আমরা বলি গ্যামাক্সিন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, এটা কিন্তু পরীক্ষাতে আসে। তো গ্যামাক্সিন কাকে বলে, গ্যামাক্সিন হলো এরকম, দেখো যৌগ আঁকানো খুবই ইজি, এটা ক্লোরিন ক্লোরিন সবগুলোতে ক্লোরিন বসাই দেবা, এটা কি, এটা হলো তো আমাদের গ্যামাক্সিন। আচ্ছা, তো এটা আমাদের হয়, এটা হলো আমাদের কি জীবাণুনাশক হিসেবে ইউজ হয়। যেখানে ক্লোরিন আছে সেগুলো তুমি মাথায় রাখবা যে সেগুলো আসলে জীবাণুনাশক হিসেবে ম্যাক্সিমাম টাইম ইউজ হয়, জীবাণু ধ্বংস করে।
আচ্ছা, এবার দেখো বেঞ্জিনের ওজনীকরণ বিক্রিয়া, তো এটা হলো ওই যে ঘরবাড়ির বিক্রিয়া। তো এই বিক্রিয়াটা হলো তোমার ওই যে বেঞ্জিন ট্রাইওজোনাইড থেকে আমরা হলো লাস্টে হলো এরকম একটা গ্লাইঅক্সাল কম্পাউন্ড পাই। মানে মেইনলি হলো একটা বেঞ্জিন থাকবে, বেঞ্জিনের সাথে তুমি যদি এই যে এখানে সামারি দিছি যে একটা বেঞ্জিন আছে, দেন তারপর তুমি এই জায়গাটায় তুমি ওজন ওজন গ্যাস মানে কি O3 গ্যাসের সাথে তুমি যদি বিক্রিয়া করো 3 মোল পরিমাণ, আর এখানে জিঙ্ক লাগবে, পানি লাগবে, কেন লাগে এগুলো অনেক ব্যাপার আছে। তো এখান থেকে যদি তুমি মানে এগুলো যদি ইউজ করো, দেন তারপরে এখানে কি হবে, এখান থেকে তুমি সিএইচও এটা কি একটা অ্যালডিহাইড পাওনি। তো এটাকে আমরা বলি গ্লাইঅক্সাল, আর প্লাস জিঙ্ক অক্সাইড, এই জিনিসটা তোমার উৎপন্ন হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রেখে ওই বিক্রিয়াটা। আচ্ছা, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার এগুলো কৌশল আছে, তো তুমি কিভাবে কৌশল হয় এগুলা তোমার হলো পরীক্ষায় কিন্তু সিকিউতে আসতে পারে, এটা একটু দেখো। বা সিকিউ ক্লাস যেগুলো আছে সেগুলো একটু দেখো। তারপরে অ্যালকাইলেশন, ক্লোরিনেশন, তারপরে এগুলা। এবার আমি একটা খুবই ইম্পর্টেন্ট কথা বলবো, মানে মানে এই পড়াটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া, সেটা হলো বেঞ্জিনের অর্থ প্যারা মেটা নির্দেশক। ঠিক আছে, এই জিনিসটা তুমি দেখবা যে অ্যাডমিশনে এত পরিমাণ আসবে, এত পরিমাণ আসবে, প্লাস হলো তোমার মেডিকেল পরীক্ষায় মাস্ট আসবে, প্লাস হলো এইচএসসির জন্য এটা হলো তোমার মাস্ট আসবে। ঠিক আছে, এই জিনিসটা তুমি আর কি মাথায় রেখো। তো এই জিনিসটা আমি তোমাকে একটু টেকনিক শিখাই দিই, এটা হলো তোমার মুখস্থ করার কিছু না, তোমাকে এমন অনেক যৌগ দিতে পারে যে তুমি হলো পুরা আটকায় যাওয়া। তো এটার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের একটা কথা মাথায় রাখো এখানে, যে আমাদের এটা তো একটা বেনজিন রিং, তাই না? তো বেনজিন রিং এর সাথে আমি একটা কাজ করেছি, এই কার্বনের সাথে একটা নতুন মৌল যোগ করেছি এক্স, এর সাথে আবার ওয়াই যোগ করেছি। তার মানে আমরা এটা একটু বলতে পারবো যে এক্স কোনটা, এক্স হলো কার্বনের সাথে যেটা ডাইরেক্ট যুক্ত সেটাকে আমরা এক্স বলছি, আর এক্স এর সাথে যেটা ডাইরেক্ট যুক্ত সেটাকে আমরা কি বলছি, ওয়াই বলছি। এটুকু তো মাথায় রাখতে পারবো, তাই না? এবার দেখো যে এই জায়গাটায় আমরা এই যে পুরা জিনিসটা আমাদের কয়েকটা পজিশন আছে, এই জায়গাটায় কয়েকটা পজিশন আছে, এই পজিশন গুলো আমরা একটু বুঝবো। যে হলো আমাদের একটা কি বলেছিলাম বলতো, যে আমাদের একটা ইলেকট্রোফাইল এসে তোমার হলো ক্লোরিনের সরি বেঞ্জিনের ভিতর হলো বিক্রিয়া করবে। তো এই ইলেকট্রোফাইলটা কোথায় অ্যাড হবে, এই জিনিসটা আমরা আজকে এই কনসেপ্টের মাধ্যমে বুঝবো। মানে একটা ইলেকট্রোফাইল এসে কোথায় অ্যাটাক করবে, কোথায় অ্যাড হবে, এটা আমরা বুঝবো। তো একটা ইলেকট্রোফাইল এসে যদি এই জায়গাটা অ্যাটাক করে, মানে এই যে এটা হলো মেন জিনিস, এটা যদি আমি 1 নম্বর কার্বন, এটাকে 1 নম্বর কার্বন না, মনে করো যে এখান থেকে আমি শুরু করে 1 নম্বর কার্বন, এটাকে যদি 1 নম্বর কার্বন বলি, বা এই যে মেন কার্বনের পাশেরটা, মেন কার্বনের পাশেরটা বা যেটা হলো মূলক আছে সেই কার্বনটার পাশে যেটা মানে পাশের যে কার্বনটা, সেটাকে আমরা বলছি অর্থ পজিশন। এটাকে আমরা কি বলছি, অর্থ পজিশন। এর পরেরটা কি, এর পরেরটা 2 নম্বর, 2 নম্বরটাকে আমরা হলো বলছি যে হলো মেটা পজিশন। এটা 2 নম্বর কার্বন এইভাবে বলতে পারো। আবার তুমি মনে করো যে এই যে কার্বনের সাথে যে পাশে যেটা থাকে সেটা অর্থ পজিশন, এইদিকেও সেম ভাবে আমরা বলতে পারবো না, এটাও আমাদের অর্থ পজিশন। এটা কি মেটা পজিশন, এটাও মেটা পজিশন। আর পুরা এটার যে বিপরীত যে পজিশনটা, এটাকে আমরা বলি প্যারা পজিশন। ঠিক আছে, তার মানে মাথায় রাখো যে এটা অর্থ, পাশের দুইটা যদি থাকে, পাশের দুইটা তোমার এই যে কি বলে, পাশের দুইটা কার্বনকে আমরা বলি অর্থ কার্বন। তারপরে এর বাকিগুলাকে আমরা বলছি এর পরেরটাকে মেটা বলি, আর লাস্টে যেটা আছে বা একেবারে পুরো বিপরীত যেটা, সেটা হলো আমাদের প্যারা কার্বন বা প্যারা অবস্থান এটা। তো এই যে এই জায়গাটায় আমরা যদি বলি যে অর্থ প্যারা অবস্থান মিলে একটা হয়, অর্থ আর প্যারা অবস্থান মিলে একটা হয়, আর মেটা অবস্থান হলে একটা হয়। আচ্ছা, তো দেখো অর্থ প্যারা অবস্থানে যদি কোনো একটা ইলেকট্রন এসে বসে, তাহলে মানে অর্থ প্যারা অবস্থানে যদি একটা ইলেকট্রোফাইল এসে এখানে বসে, তাহলে ওইটাকে আমরা বলবো বলয় সক্রিয়কারী। তার মানে ওইটা বিক্রিয়ার জন্য একেবারে পুরো মানে ওই বেঞ্জিনটাতে তুমি অনেক ভালো বিক্রিয়া করাতে পারবা। আর যদি এমন হয় যে কোনো একটা ইলেকট্রোফাইল এসে মেটাতে বসে, তাহলে আমরা ওইখানে বলবো যে বলয় নিষ্ক্রিয়কারী। তো আমাদের যেটা হয় যে বলয় সক্রিয়কারীতে ইলেকট্রন ডেন্সিটি বাড়ায় দেয়, আর হলো তোমার বলয় নিষ্ক্রিয়কারীকে মানে নিষ্ক্রিয়কারীতে তোমার হলো ইলেকট্রন ডেন্সিটি কমায় দেয়। ঠিক আছে, কিভাবে কমায় এগুলো অনেক ব্যাপার আছে। তো আপাতত এটা মাথায় রাখো যে আমাদের তো এখানে অবজেক্টিভ আসবে, অবজেক্টিভের জন্য পড়ি। দেখো যে এখানে এক্স আর ওয়াই আছে, যে এক্স এক্স কোনটা ছিল বলতো, কার্বনের সাথে যেটা ডাইরেক্ট যুক্ত, আর ওয়াই কোনটা, এক্স এর পাশে। এখন দেখো যে এই জায়গাটাই যদি আমাদের এটা আমরা সম্পূর্ণ কনসেপ্টটা কিসের ভিত্তিতে করব, তড়িৎ ঋণাত্মকতার ভিত্তিতে করব, তড়িৎ ঋণাত্মকতা। এই কনসেপ্টটা পুরাটা অবজেক্টিভ মারবো তড়িৎ ঋণাত্মকতার ভিত্তিতে। দেখো যদি আমাদের এক্স মৌল যেটা আছে কার্বনের সাথে যেটা ডাইরেক্ট, ওইটা তড়িৎ ঋণাত্মকতার মান এর পরের এর পাশের বা হলো এটার সাথে যেটা যুক্ত আছে ওইটার থেকে যদি বেশি হয়, তাহলে ওইটাকে আমরা বলবো যে ওইটা অর্থপ্যারা পজিশনে ইলেকট্রোফাইলটা যাবে। বুঝতে পারছো? এক্স এর মান যদি ওয়াই এর থেকে বেশি হয়ে যায়, তাহলে ওইটা আসলে বলয় সক্রিয়কারী হয়ে যায়। বলয় সক্রিয়কারী হয়ে গেলে যে এই পজিশন গুলাই ইলেকট্রন ডেন্সিটি বাড়ায় দেয়। ইলেকট্রন ডেন্সিটি এই জায়গাটা যদি বাড়ায় দেয়, মনে করো যে এই জায়গাটা অনেক বেশি ইলেকট্রন হয়ে গেছে, তাহলে একটা ইলেকট্রোফাইল এসে কি করবে, ইলেকট্রোফাইল কারা, যারা ইলেকট্রন লাভার, তাহলে ওরা দেখবে না যে এইসব পজিশনে ইলেকট্রন আমার বেশি আছে, তার মানে আমি এখানে গিয়ে অ্যাটাক করবো। বুঝতে পারছো? তো এটা হলো কারা, যাদের হলো তড়িৎ ঋণাত্মকতার মান মানে এই কার্বনের থেকে মানে এই কার্বনের
এটার তুলনায় বেশি, যেটা ওয়াই এর তুলনায় যদি বেশি থাকে তাহলে এই জিনিসটা হবে। মেটা পজিশনে কি হবে, মেটা পজিশনে যদি এমন হয় যে এক্স যেটা আছে সেটার মান, সেটা যদি তড়িৎ মান ওয়াই এর থেকে কম হয়, তাহলে ওইটা হবে তোমার বলয় নিষ্ক্রিয়কারী। তার মানে এই জায়গাটা থেকে সেই ইলেকট্রন টানা শুরু করবে, এখান থেকে ইলেকট্রন টানা শুরু করে। ফলে যেটা হয় যে এইসব অর্থ প্যারা পজিশন যেটা আছে, অর্থ প্যারা পজিশনে ইলেকট্রন ডেন্সিটি কমে যায়। ইলেকট্রন ডেন্সিটি যদি কমে যায়, তখন মেটা পজিশনে কিন্তু কোনো রকম চেঞ্জই হয় না। তার মানে একটা জিনিস দেখো যে প্রথমে একটা অনেক ছিল, মেটা পজিশন এরকম ছিল, একটা ডেন্সিটি কমে গেছে, তার মানে এরকম হয়ে গেছে। তার মানে আমি বুঝতে পারছি না, মেটা পজিশন এখন সক্রিয় হয়ে গেছে বেশি, বা ইলেকট্রন ডেন্সিটি হিসাব মতো বেশি, তুলনামূলক বেশি। তো এখন তখন আবার যাই ইলেকট্রোফাইল এই জায়গাটায় মেটা পজিশনে। তো এটা কখন হয়, যখন এটা বলয় নিষ্ক্রিয়কারী বা এই তড়িৎ-ঋণাত্মকতার মান যদি ওয়াই এর থেকে যদি কখনো কম হয়, তাহলে আমাদের এই জিনিসটা হয়। আচ্ছা, তো আমরা এটা একটু চেক করব, চেক করলে আমাদের সকল মানে মানে সকল যে কনফিউশন এগুলো ক্রিয়েট মানে তোমার হলো হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তো তুমি দেখো যে এই জায়গাটায় আমাদের একটা কম্পাউন্ড আছে। তো আমাদেরকে বলতে হবে যে এই কম্পাউন্ডটা মেটা নির্দেশক নাকি অর্থ নাকি প্যারা নির্দেশক, এটা তোমাকে বলছে। মানে অর্থ প্যারা নির্দেশক নাকি মেটা নির্দেশক, একটা ইলেকট্রোফাইল সেখানে কোথায় গিয়ে অ্যাটাক করবে। তো প্রথম আমরা যেটা দেখবো যে এই কার্বনটার সাথে কে কানেক্টেড আছে, এই কার্বনটা, এই কার্বনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি নাকি এর পাশের মৌল এটার বেশি। তো আমার একটা জিনিস কি মনে আছে আমাদের এরকম, যে তোমার আমাদের কি এটা মনে আছে দেখো তো, যে পর্যায় সারণীতে কিছু কিছু মৌল আছে যেগুলো হলো তড়িৎ ঋণাত্মকতার মান হলো কেমন হয়, যেমন হাইড্রোজেনের কত হয় 2.1 হয়, তাই না, 2.1 হয়। তারপরে আমাদের দ্বিতীয় পর্যায়ে কে কে আছে, দ্বিতীয় পর্যায়ে এমন আছে না, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, এটা আমরা জানি না। তো কার্বনের, ফ্লুরিনের কত হয় 4, এটা কত হয় 3.5, মানে এখান থেকে আস্তে আস্তে কমাতে আসবে 0.5, তাহলে এটা কত হয় 3, এটা কত হয় 2.5। তাহলে এখানে তুমি যদি দেখো যে এই কার্বনের কত 2.5 আর অক্সিজেনের কত 3.5, তাহলে তুমি বলো তো এখানে কে বেশি বড়। এখানে অবশ্যই এটা হলো মাইনাস চার্জ হয়ে যাবে, এটা কি প্লাস চার্জ হয়ে গেল না, তার মানে এক্স এক্স প্লাস হয়ে গেছে। আর ওয়াই যেটা আছে ওয়াই মৌলটা তোমার মাইনাস হয়ে গেছে, তার মানে এখানে কি হবে, এই জায়গাটায় এটা কি, এটা মেটা নির্দেশক হয়ে যাবে না, বলয় নিষ্ক্রিয়কারী হয়ে যাবে না, দেখো তো। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে একটা ইলেকট্রোফাইল এসে এখানে গিয়ে কোথায় অ্যাটাক করবে, এই জায়গাটায় মেটা পজিশনে গিয়ে অ্যাটাক করবে। বুঝতে পারছো, তার মানে আমাদের এটা কি হবে, মেটা নির্দেশক। তার মানে এই কম্পাউন্ডটা কি, এটা হলো তোমার মেটা নির্দেশক কম্পাউন্ড। এটার ক্ষেত্রে কি হয় আমরা একটু যদি দেখি, এখানে কার্বন আছে অক্সিজেন আছে, সেম হবে না, 2.5 আর এখানে তোমার 3.5, তার মানে এটা হলো বেশি বড়। এটা যদি বেশি বড় হয় তাহলে এখানে কি হবে, একটা ইলেকট্রোফাইল এসে এখানে গিয়ে অ্যাড হবে মেটা পজিশনে, তাহলে এটাও কি হবে, এটাও মেটা নির্দেশক। এটার ক্ষেত্রে কি হবে আমরা একটু যদি চেক করি, দেখো এটা নাইট্রোজেন আছে কার্বন আছে, নাইট্রোজেনের তড়িৎ মান কত 3, আর এটা কত 2.5, তাহলে এটা কি, এটা বড় হবে না, এটা যদি বড় হয় তাহলে এটা কি পজিশন হবে বলতো, এই জিনিসটা হবে অর্থপ্যারা নির্দেশক। তার মানে আশা করি তোমরা ক্লিয়ার হচ্ছে যে কিভাবে আর কি এগুলো করে। তো এখানে যে একটা ইলেকট্রোফাইল যদি দেয়, তাহলে সে দেখবে যে এই জায়গাটায় আমাদের ইলেকট্রন ডেন্সিটি বেশি, তার মানে ও এখানে অ্যাড হবে বা এখানে অ্যাড হবে বা এখানে অ্যাড হবে, যে কোনো একটা জায়গায় অ্যাড হবে, ঠিক আছে, এগুলো অ্যাড হয়। আচ্ছা, এবার দেখো আমরা এই কম্পাউন্ডটা একটু দেখি যে এই কম্পাউন্ডটা আসলে কি করে। তো এই কম্পাউন্ডের বেলায় তুমি যদি একটু দেখো যে আমাদের অর্থপ্যারা নির্দেশক, তাই না। আচ্ছা, কি বলছিলাম, হ্যাঁ এই জায়গাটায় অর্থপ্যারা আর মেটা নির্দেশক, এটার মধ্যে কোনটা হবে। তো এটা যদি আমরা দেখি, এখানে দেখো যে এই অক্সিজেন মানে ইয়ে আছে যে হলো এই কার্বনটা আছে, এই কার্বনটার সাথে নাইট্রোজেন মূলক যুক্ত আছে, আর এদিকে হাইড্রোজেন আছে। হাইড্রোজেন তো তোমার হলো হিসাব মধ্যে কমই হবে 2.1, এটা দেখে কম হবে। আমরা পাশেরটা যদি একটু ক্যালকুলেট করি, নাইট্রোজেন এটা কত, এটা 3 আর এটা কত 2.5, তাহলে আমরা বুঝতে পারছি এই জিনিসটা কি হবে, এই জিনিসটা এখান থেকে এটা বড় হবে, তার মানে এটা আমাদের কি হবে, এটা আমাদের অর্থপ্যারা নির্দেশক। তাহলে বুঝতে পারছো এই জিনিসগুলো আসলে মুখস্থর ব্যাপার না। মেডিকেলের অ্যাসপিরেন্ট যারা আছে তারা হলো ম্যাক্সিমাম এগুলো মুখস্থ করো, বাট এগুলো আসলে মুখস্থর ব্যাপার না, এগুলো জাস্ট লজিক, তুমি যদি মানতে পারো তাহলে হবে। আচ্ছা, আমরা একটা জায়গায় এক্সেপশন আছে, একটা জায়গায় এই এক্সেপশনটা জাস্ট দেখবো তাইলে হবে আমাদের। দেখো যে আমাদের এখানে দেখো যে যেটা হয় যে NH2 অ্যামিনো গ্রুপ যদি আমাদের থাকে, তাহলে তোমার নর্মালি কমন সেন্স কি বলে যে এটা কি হবে, নাইট্রোজেন আছে আর হাইড্রোজেন আছে, তাহলে নাইট্রোজেনের নাইট্রোজেনের হলো 3 আর এটা হলো তোমার 2.5, তাহলে এটা অবশ্যই অর্থপ্যারা নির্দেশক হবে। এই জিনিসটা আমরা বলছি যে এটা জিনিসটা অর্থপ্যারা নির্দেশক হবে। বাট এটা আসলে একটা জায়গায় এক্সেপশন আছে যে এই জিনিসটা অর্থোপ্যারা নির্দেশক হয় না। কেন হয় না, কারণ দেখো যখন এটা নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেওয়া হয়, নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দেওয়া হয়, তাহলে এই জায়গাটা থেকে প্রচুর পরিমাণে এইচ প্লাস জেনারেট হয়। প্রচুর পরিমাণে যদি এইচ প্লাস জেনারেট হয়, তখন যেটা হয় যে এইচ প্লাসটা এটার কাছে ঘুরঘুর করে, এইচ প্লাসটা এটার কাছে ঘুরঘুর করে, তাহলে এই জায়গাটা কি হবে, এই জায়গাটা তুমি দেখবা যে ইলেকট্রন নাই, এইচ প্লাস তো কোনো ইলেকট্রন নাই, কারণ এইচ প্লাস মানে কি, এইচ প্লাস মানে প্রোটন সংখ্যা হলো একটা আর ইলেকট্রন সংখ্যা কয়টা, 0টা, তার মানে সে চাই কি, সে চাই হলো তার ডুয়েট পূরণ করতে। তো যেটা হয় যে এই নাইট্রোজেনের তো লোন পেয়ার ইলেকট্রন আছে, তো সে দেখে যে এই জিনিসটা তো খুবই এইচ প্লাস হলো ঘুরঘুর করছে আর তো এর অনেক অভাব, তাহলে আমি এখানে মুক্তজোড়া ইলেকট্রন গুলো দিয়ে দিই। এই যে মুক্তজোড়া ইলেকট্রন যে দিয়ে ফেললো না, তাহলে তো সে কি গঠন করে ফেললো বলতো, এরকম একটা কম্পাউন্ড গঠন করে ফেললো না, দেখো তো NH3।
NH3, আর এখানে তার প্লাস, মাথায় প্লাস চলে এসেছে, এই জিনিসটা হবে। এখন দেখো যখনই সে একটা মানে মুক্ত জোড়া আছে এমন একটা মৌল যদি ইলেকট্রন দান করে ফেলে, তখন সে দেখছে যে আমার একটা ইলেকট্রনের ঘাটতি চলে এসেছে, কারণ আমি দান করে ফেলেছি। তখন সে কি করে, আশেপাশে থেকে ইলেকট্রন টানার ট্রাই করে। তো আশেপাশের পজিশন থেকে ইলেকট্রন যখন টানার ট্রাই করে, তখন কি এই যে অর্থ প্যারা, এটা অর্থ প্যারা পজিশন না, এটা অর্থ আর এটা হলো প্যারা পজিশন, এই পজিশন গুলাই কি হয়, এখান থেকে ইলেকট্রন টানা শুরু করে দেয়। তো যখন এগুলা থেকে ইলেকট্রন টানা শুরু করে দেয়, তাহলে এখানে কি ইলেকট্রন ডেন্সিটি কমে যায় না, ইলেকট্রন ঘনত্ব, ইলেকট্রন ঘনত্ব কমে যায়। যখনই কমে যায় তখন যেটা হয় যে মেটা পজিশনে কি থাকে, মেটা পজিশনে ঠিক থাকে। তাইলে এই জায়গাটায় একটা ইলেকট্রোফাইল এসে যখন দেখবে যে হলো এই জায়গাটায় আমার এখানে অনেক অভাব, অর্থ প্যারা পজিশনে অনেক অভাব, বাট মেটা পজিশনে তুলনামূলক বেশি ইলেকট্রন আছে, তাহলে সে কি অবশ্যই এই জায়গাটায় গিয়ে যুক্ত হবে না? তাহলে এইটাকে আমরা বলি মেটা নির্দেশক। এই কোশ্চেনটা না তোমাদের হলো অনেক সময় ইসেও আসে, নম্বর বা নম্বর কোশ্চেন সৃজনশীলেও আসে। তো এই এক্সেপশনটা একটু ভালো করে মাথায় নিয়ে রেখো, ঠিক আছে? তো এটা একটু ভালো করে মাথায় নিয়ে, আচ্ছা, তো এটা আমাদের কি হবে, এই যে তোমার এখান থেকে তো নাইট্রো মূলকটা আছে, নাইট্রো মূলকটা এখানে গিয়ে অ্যাড হবে, ঠিক আছে? তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি। এখন দেখো যে আমাদের এখানে একটা কথা আছে যে হলো কোনটা আগে বিক্রিয়া করবে, অর্থপ্যারা নির্দেশক নাকি হলো একটা নর্মাল বেনজিন নাকি হলো একটা মেটা নির্দেশক। তো তুমি বুঝতেই পারছো যে অর্থপ্যারা নির্দেশককে কি বলা হয়, বলয় সক্রিয়কারী। তো যেটা হয় যে এই জায়গাটা এটা সক্রিয় একটা কম্পাউন্ড হয়, তাহলে এটা খুব ফাস্ট রিয়াকশন করে, একটা ইলেকট্রোফাইল আসলে এটা খুব ফাস্ট রিয়াকশন করে। তারপর নর্মালি হলো আমাদের যে বেনজিন আছে ওইটাই তোমার হলো বিক্রিয়া করে। এরপর লাস্টে অনেক স্লো রিয়াকশন কোনটা করে, যদি আমাদের কোনো একটা মেটা নির্দেশক হয়। যেমন এই যে নাইট্রোজেন, এই যে নাইট্রো মূলকটা আছে না, নাইট্রোজেনের কত 3 আর অক্সিজেনের কত 3.5, তার মানে অক্সিজেন বেশি বড়, তাহলে এটা কি মেটা নির্দেশক, মেটা নির্দেশকটা সবচেয়ে স্লো বিক্রিয়া করে। তাহলে এখানে কি বলছে, ইলেকট্রন, এই ইলেকট্রোফাইল যখন আসবে তখন কোথায় আগে যাবে, অর্থোপ্যারাতে, দেন তারপর বেনজিন, তারপর মেটা। ঠিক আছে, এইভাবে আর কি বিক্রিয়াগুলো হয়। তো এখানে অনেক রেজোনেন্সের তোমার হলো মেকানিজম আছে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা তুমি হলো সিকিউ এর জন্য পড়বা। তো একটা কথা একটু জাস্ট ভালো করে মাথায় তোমাদেরকে একটু বলি, ঠিক আছে? যে অর্থোপ্যারা মেকানিজমে যেটা হয় যে এই যে সবসময় দেখো যে এই আমাদের একটা জিনিস রেজোনেন্সের ভুল হয়, এটার জন্য তোমাদেরকে ওই যে একটা চিহ্ন মানে টেকনিক শিখেছিলাম, তীর চিহ্ন দিবা, দেন তারপর যেটা হলো টেইলটা থেকে হলো মাইনাস হবে, মাইনাস বা প্লাস হবে। তো এটা একটা, মনে করো যে একটা কম্পাউন্ড, এখানে এই কম্পাউন্ডটা এখানে একটা ইলেকট্রন দিল, বা এখানে তাহলে কি একটা হাত গঠন হলো না? তো এই জিনিসটা আবার কি করবে, এই জিনিসটা আবার এদিকে যাবে। দেখো এটা টেইল অংশ কোনটা, এটা টেইল অংশ থেকে এখানে তোমার মাইনাস হবে, আর এখানে তুমি পুরো হাতটা তুমি সরাই দিবা, এখানে মাইনাস ইলেকট্রন আছে, দেন এটা আবার কি করবে এখানে, তার মানে এটা টেল কোনটা, টেইল, তার মানে এখানে একটা মাইনাস হবে। আবার এটার যখন এখানে আসবে তখন এটার, এটা তোমার হলো চলে যাবে, তখন এটার আবার টেইল অংশ কোনটা, এটা, তার মানে এখানে মাইনাস হবে। তাহলে এক তিন, সরি এক, মনে করো আমি এখানে 3 বলছি এটাকে, ঠিক আছে, 1 3 5, 1 3 5, এই ফরমেশনে তোমার সবসময় রেজোনেন্সটা হয়। তাহলে কোন কোন পজিশন হয়, এটা এটা এটা, এই জায়গাটাই হলো তোমার কি ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায়, যখন ইলেকট্রন ঘনত্ব বেড়ে যায় তখন হলো তোমার কি বল সক্রিয়কারী হয়ে যায়, তখন এই জিনিসটা রেজোনেন্স এভাবে ঘুরতে থাকে, ঠিক আছে? তো 1 3 5 পজিশনে আমাদের হলো মাইনাস জিনিসগুলো হয়, এটা হলো তোমার অর্থোপেরা মেকানিজম। নাইট্রো মানে মেটা মেকানিজমের ক্ষেত্রেও সেম হয়। দেখো মেটা মেকানিজমের ক্ষেত্রে আমরা বলতে পারছি 1 3 5 এই জায়গাটায় হয়, বাট এই জায়গাটায় কি হয়, এই জায়গাটায় হ্রাস হয়। আগের বার কি হয়ে গেছিল, বেড়ে গেছিল না ইলেকট্রন ঘনত্ব, বাট এখানে ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে দেয়। ফলে যেটা হয় যে মেটা পজিশন ইলেকট্রন চলে আসে, কারণ এখানে তুলনামূলক ঘনত্ব বেশি থাকে। মনে করো যে একটা কাছ থেকে সবকিছু নিয়ে নিছে, তার মানে এখন যে নর্মাল নিউট্রাল অবস্থায় ছিল মানে বসেছিল, তার কাছ থেকে এবার ইলেকট্রন ফাইল আসবে, কারণ সে দেখছে যে এখানে এদের কাছে কোনো টাকা নেই, বাট এর কাছে তো কিছু টাকা আছে, এই খরচ করে নিন, তাতে কি হয়েছে, এর কাছে টাকা আছে। তো এটা আর কি তোমার সেম ভাবে এই যে একটা টেল থেকে ইলেকট্রন উঠবে, টেল থেকে ইলেকট্রন উঠবে, এখান থেকে ইলেকট্রন উঠবে, এভাবে তোমার রেজোনেন্সটা হয়। তো ইলেকট্রন ঘনত্ব হ্রাস করে দেয়, আমাদের মেটা পজিশনে ইলেকট্রন ঘনত্ব আগের মতো থাকে, ফলে যেটা হয় ইলেকট্রোফাইল ওখানে অ্যাটাক করে। এটাই হলো তোমার মেকানিজমটা ছিল। আচ্ছা, এবার আমরা একটু দেখি আমাদের অবজেক্টিভ সলভ করবো, আমরা আমাদের অবজেক্টিভ সলভ করলে আমাদের এই পার্টটা হয়ে যাবে। দেখো, আচ্ছা আমরা শুরু করি। দেখো যে আমাদের অবজেক্টিভের যেটা আছে সেটা, আমাদের প্রথম অবজেক্টিভটা কি বলছে, বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত, এই জিনিসটা বলেছো না? তো আমাদের কি মনে আছে বেনজিনের কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত? এটা কিন্তু প্রথমে অবজেক্টিভটা বলেছিলাম যে আমাদের যদি একটা অ্যালকিনের হয়, একটা অ্যালকিনের ক্ষেত্রে এটা কিন্তু হয় 0.134 ন্যানোমিটার, ন্যানোমিটার। বাট হলো একটা বেনজিনের যদি হয়, এটা যদি বেনজিন, এটা যদি অ্যালকিনের হয়, অ্যালকিন, অ্যালকিনের জন্য হলে এই জিনিসটা হয়। আর আহ, বেনজিনের জন্য কি হয়, বেনজিন, বেনজিনের জন্য আমাদের যেটা হয় যে এই জিনিসটার কার্বন কার্বন যে বন্ধন দূরত্ব সেটা কিন্তু অনেক বেড়ে যায়। এটা কত হয়, 0.139 ন্যানোমিটার, এই জিনিসটা। যদি আমাদের অ্যালকেনের ক্ষেত্রে হয় তাহলে কি হতো মনে আছে, অ্যালকেনের ক্ষেত্রে
অ্যালকেনের ক্ষেত্রে আমাদের এমন হতো না যে তোমার কার্বন বন্ড কার্বন, এটা হলো তোমার 0.154 ন্যানোমিটার, এই জিনিসটা হতো। তাহলে আমাদের এটা কি হবে, এটা আমাদের হবে 0.13 ন্যানোমিটার। এই অবজেক্টিভটা কিন্তু যে কোনো সময় যে কোনোটা আসতে পারে। তাহলে এটা কত হবে, 0.139 ন্যানোমিটার। সুন্দরভাবে মারবে, এটা হলো অ্যালকেনের দিয়ে আছে, এটা হলো অ্যালকাইনের দিয়ে আছে। ঠিক আছে। আচ্ছা, কোনটি নন অ্যারোমেটিক যৌগ? এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং। দেখো কোনটি নন অ্যারোমেটিক যৌগ, এটা আসলে আমরা বুঝবো কিভাবে? তো এটা বোঝার উপায় হলো ওই যে ওইটা হাকেল, মানে তোমার ওই যে হাকেল তত্ত্ব, বা হলো ওই যে, হ্যাঁ হাকেল তত্ত্বটা, ওইটার মাধ্যমে আমরা অ্যারোমেটিকরণ চিহ্নিত করি, তাই না? তো এখানে দেখো হেক্সা ক্লোরো বেনজিন। তো হেক্সা ক্লোরো বেনজিন, লাস্টে কি আছে, বেনজিন। তো বেনজিন থাকলে এটা অ্যারোমেটিক কম্পাউন্ড, সোজা কথায়। পিরিডিন অবশ্যই আমাদের তোমার হলো ই কম্পাউন্ড, অ্যারোমেটিক কম্পাউন্ড। আর কার্বলিক অ্যাসিড যেটা আছে, কার্বনিক অ্যাসিডকে আমরা বলি, কার্বলিক অ্যাসিড কোনটা বলতে পারবা? কার্বলিক অ্যাসিড হলো যে, হ্যাঁ, ওই যে আমাদের যেটা হলো ফেনল, যেটা আমরা বলি, আমাদের ফেনল যেটা আছে সেটাকে আমরা কি বলি, কার্বলিক অ্যাসিড বলি। এটা হয় না, এই যে তোমার এরকম হয়, এখানে মনে করো একটা দিলা এরকম, দেন ওইচ, এটা হলো আমাদের কার্বলিক অ্যাসিড। ফেনলটাই হলো আমাদেরকে আমরা কি বলি, আমরা ওইটা হলো কার্বলিক অ্যাসিড। তার মানে আমাদের এটা অবশ্যই তোমার কি বলে এটাকে, আমরা অ্যারোমেটিক কম্পাউন্ড। বা সাইক্লোহেক্সেন, সাইক্লোহেক্সেন কেমন কি এরকম হবে না? তো এটার ভিতরে তো কোনো গোল্লা চিহ্ন নাই, তাহলে এটা কি হবে, এটা হলো আমাদের অ্যান্সার। এটা হলো নন অ্যারোমেটিক কম্পাউন্ড। আচ্ছা, কোনটি বেনজিন বেনজিন বলের সক্রিয়তা হ্রাস করে? ঠিক আছে, সক্রিয়তা হ্রাস করে, সক্রিয়তা হ্রাস করে কিভাবে বলতো? ওই যে, যদি কখনো আমাদের মেটা পজিশনে যদি ইলেকট্রোফাইল আসে, তাহলে ওইটা আমরা বলবো কি, ওইটা আমাদের বেনজিন বলাই সক্রিয়তা হ্রাস করছে, নিষ্ক্রিয় করছে এই জিনিসটা। তাহলে এবার আমরা কিভাবে চেক করব, দেখো এইবার দেখো আমাদের ওই কনসেপ্টটা লাগবে, যে আমাদের তড়িৎচুম্বকতার মান যার বেশি ওই কার কম। দেখো তো এই কার্বনের সাথে, খেয়াল করো তো, এই কার্বনের সাথে হলো ওই যে বন্ডটা যুক্ত, তার মানে এটাকে তুমি একটা মনে করো বেনজিন স্ট্রাকচার মনে করো। তাহলে এই এটা কি, এটা হলো আমাদের এক্স, আর এটা কি আমাদের ওয়াই, বা এটা আমাদের ওয়াই। তো এটা যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এখানে কত, 2.5, অক্সিজেনে কত, 3.5। তাহলে এটা আমাদের কি, 2.5, 3.5, তার মানে এটাই আমাদের কি অ্যালডিহাইড না? অ্যালডিহাইড যেটা কি হবে, অ্যালডিহাইড মূলক যদি থাকে, তাহলে ওই জিনিসটা কি বলই, এটা কি মেটা পজিশনে। তো মানে মানে এক কথায় যে এক্স ওয়াই যেটা আছে, এক্স ওয়াই এর ক্ষেত্রে আমাদের এক্স এর মানটা ওয়াই এর মান থেকে ছোট হয়ে গেল না? তাহলে এটাই কি, এটাই হলো আমাদের ওই যে মেটা নির্দেশক, তার মানে এটাই হবে অ্যান্সার। দেখো বাকিগুলো চেক করলে তাই পাবা, সি আছে আর আছে, তার মানে এটা সেমই আছে। অক্সিজেন আছে, কার্বন আছে, অক্সিজেন 3.5, এটা তার মানে এখানে এক্স এর মান ওয়াই এর থেকে বেশি। নাইট্রোজেন আছে আর আর আছে, এখানে নাইট্রোজেনের মান আর এর থেকে বেশি, তার মানে এটাই হবে। আর বলতে কি বোঝায়, আর বলতে হলো তোমার মিথাইল গ্রুপ, ইথাইল গ্রুপ, প্রোপাইল গ্রুপ, এগুলাকে বোঝায়, মানে একটা কার্বন যুক্ত গ্রুপ, তাই না? এটা কোনটি অর্থপ্যারা নির্দেশক, এটা আমাদেরকে বলছে। তো এগুলা তোমার কিন্তু খুবই বেশি পরিমাণে আসে, বারবার বলছে, এগুলো কিন্তু খুব ভালো করে দেখবে, এগুলো থেকে অবজেক্টিভ ভুল করবে না। কোনটি অর্থপ্যারা নির্দেশক? তো সেক্ষেত্রে তুমি দেখো যে আমাদের এখানে নাইট্রোজেন আর অক্সিজেন আছে। তো আমাদের কি হবে, যে এই অর্থোপেডা নির্দেশকের ক্ষেত্রে এক্স এর মান ওয়াই এর থেকে বড় হতে হবে। দেখো আমরা চেক করি, নাইট্রোজেনের কত, নাইট্রোজেনের হলো 3, অক্সিজেনের কত, 3.5, তার মানে এটা না। SO3H, এটার ক্ষেত্রে কি হবে, সালফারের ক্ষেত্রে তো নাই। সালফার হলো তোমার, সালফার আর অক্সিজেনের ক্ষেত্রে আমি যদি বলি, সালফারের ক্ষেত্রে যদি আমি বলি, তাহলে এটা কত হবে, এটা হবে তোমার আড়াই, এটা হলো আড়াই। সালফার হলো আড়াই আছে, আর অক্সিজেন হলো 3.5, তার মানে এটা অবশ্যই কি হবে, আড়াইটার মান হলো কম হবে, তার মানে এটা হবে না। NH আছে, NH এর ক্ষেত্রে তুমি দেখো যে এটার মান কিন্তু 3, আর এটার মান হলো, বাকিগুলোর মান হলো 2.5। তাহলে এইটাই হলো আমাদের 4 নম্বর যেটা হবে, সেটার অ্যান্সার কি হবে, এই যে গ নম্বর মৌলটা শেষ। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, দেখো অ্যালকাইলেশন, ঠিক আছে, এটা বলছে বিক্রিয়া কোন ধরনের, মনে আছে? কোন ধরনের? এটা কিন্তু বলেছিলাম যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় পুরাটা কিন্তু অ্যালকাইলেশনের মানে অ্যালকাইল মূলকটা সম্পূর্ণ প্রতিস্থাপন করবে, তাই না? তাহলে এটা আমাদের কি হবে, ফিডেল ক্রাফট অ্যালকাইলেশন, এটা অবশ্যই হবে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, তার মানে আমাদের এটা শেষ। এবার দেখো হিটারো অ্যারোমেটিক যৌগ কোনটা? তো হিটারো অ্যারোমেটিক যৌগ কোনটা কি বলতে কি বোঝায়? হিটারো বলতে এমন একটা কম্পাউন্ড বোঝায় যেটাই কার্বন ছাড়াও, মানে ওই রিঙে তোমার মনে করো কার্বন ছাড়াও যদি অন্য কোনো কম্পাউন্ড থাকে, কার্বন ছাড়া, যেমন কে থাকতে পারে, যেমন আমাদের থাকতে পারে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে মনে করো যে অন্য কম্পাউন্ড যেগুলো আছে, সালফার, এগুলো যদি থাকে, তাহলে ওইগুলোকে আমরা বলবো হেটারো। ওইগুলোকে আমরা বলবো কি, হেটারো। তো হেটারোর কম্পাউন্ড কোনগুলো, মানে একই টাইপের জিনিসপাতি না থেকে যদি অন্য কোনো জিনিসপাতি থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হেটারো কম্পাউন্ড। তো তুমি যদি একটু এখানে খেয়াল করো, যে আমাদের মনে আছে যে বেনজিনে তো সবকিছু সেম আছে, টেট্রা হাইড্রোফিউরান এগুলোর ক্ষেত্রেও তোমার হলো সেম আছে। ইথিলিন অক্সাইড যেটা আছে, এটার ক্ষেত্রেও তোমার হলো সেম আছে। পিরিডিন যেটা আছে, পিরিডিনে একমাত্র যেটা আছে সেটা কার্বন বাদে ওইখানে একটা নাইট্রোজেন আছে, মানে পুরা গ্রুপটাই কার্বন বাদে ওই জায়গাটায় একটা নাইট্রোজেন থাকে। তাহলে এই জায়গাটায় আমরা বলতে পারবো না যে এইটা আমাদের সম্পূর্ণ পিরিডিনটা হবে? দেখো পিরিডিনের কম্পাউন্ড তুমি দেখলেই ওখানে দেখবা যে ওখানে তোমার নাইট্রোজেন আছে। ঠিক আছে। আচ্ছা, দেখো এবার কি আছে, এবার আছে আমাদের কোনটি বিষম চাকরিক যৌগ। তো বিষম চাকরিক যৌগ আমাদের বলতে কি বোঝাচ্ছে,
যেটা আমাদের হেটারো সাইক্লিক যৌগ। তার মানে বিষম আর হেটারো এই জিনিসটা হলো সেম টাইপের একটা কম্পাউন্ড। বাট এই জায়গাটায় দেখো যে আমাদের এখানে বিষম চাকরিক যৌগের ভিতর কে থাকতে পারে? তো এটার ভিতর আমাদের থাকতে পারে এই যে ফিউরান। ফিউরান ফিউরানে কি এখানে কি অক্সিজেন আছে না? তো এখানে তোমার অনেকে বলতে পারবে এই যে ভাইয়া তাহলে তো টেট্রাহাইড্রো ফিউরান যেটা আছে এটা, তো এটা আর কি অ্যারোমেটিক কম্পাউন্ডই না। এটা এটা ঠিক আছে, এখানে অক্সিজেন আছে, বাট এটা তো তোমার অ্যারোমেটিক কম্পাউন্ড না। এখানে জাস্ট হলো অ্যারোমেটিক কম্পাউন্ড যদি না বলে যদি বলতো কোনটা বিষম চাকরিক যৌগ, তখন কিন্তু এটা হতে পারতো। বাট এই জায়গাটায় যেহেতু টেট্রাহাইড্রোফিউরান, এটা তোমার কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডই না, তুমি এটা ওই তোমার এটা কি বলে, তুমি হাকেল তত্ত্ব তুমি যদি ইউজ করো তখন তুমি দেখবা যে এই জিনিসটা নাই। তাহলে তোমার এই ক্ষেত্রে এটা হবে না। আর বিষম চাকরি যৌগ হিসেবে কি আমাদের ফিউরান আছে, কারণ এখানে আমাদের অবশ্যই অক্সিজেনের একটা কম্পাউন্ড আছে, দেখবো যে অক্সিজেনের ই আছে, গ্রুপ আছে। তো এটার জন্য আমাদের কি এটা আমাদের বিষম চাকরি হবে ফিউরান। আচ্ছা, আর বাকিগুলা কি চাকরিক প্রোপেন এগুলা তো তোমার না। তারপর সাইক্লোবিউটাডাইন, বেনজিন এগুলা হলো তোমার ই না, এগুলোর ক্ষেত্রে সব হলো নিজের কার্বনই আছে শুধু। ঠিক আছে, এটাই। কোনটি হাকেল সংখ্যা না, এটা একেবারে ইজি। হাকেল নাম্বার কোনগুলো বলো তো? 2, 6, 10, 14। তাহলে এখানে কোনটা? 2 আছে, 6 আছে, 10 আছে, 14। এই 4 নাই। তাহলে 4 নাই যদি না থাকে তাহলে এটা আমাদের হাকেল নাম্বার নাই। আচ্ছা, এবার দেখো অ্যান্থ্রাসিন অণুতে পাই ইলেকট্রন সংখ্যা কত? তো অ্যান্থ্রাসিন যৌগটা যদি আমি একটু আঁকাই তাহলে অ্যান্থ্রাসিন কেমন হয়, এরকম হয় না? ওই যে তুমি হলো বেনজিন করেছো, দেন তারপর এখানে আরেকটা, এই জিনিসটা কি বলো তো? এই কম্পাউন্ডটার নাম, এই কম্পাউন্ডটার নাম আমরা কি বলি? ন্যাপথলিন বলি না? ন্যাপথলিন। আবার এটার সাথে তুমি যদি আরেকটা যদি এরকম কম্পাউন্ড বসাও মানে সেম টাইপের, এটাকে আমরা বলি অ্যান্থ্রাসিন। তো অ্যান্থ্রাসিনের আমরা একটু দেখি পাই ইলেকট্রন কত, অণুতে পাই ইলেকট্রন কত। তো এখানে কত? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12, 13, 14। তোমার এখানে কত হবে? 14টা। 14টা পাই ইলেকট্রন আছে। একটা বন্ডে কয়টা ইলেকট্রন থাকে? একটা এরকম যদি মনে করো যে কার্বন কার্বন এখানে বন্ড থাকে, একটা এখানে এই কার্বনের একটা কন্ট্রিবিউশন থাকে, এই কার্বনের কন্ট্রিবিউশন, এইভাবে তো একটা বন্ড ক্রিয়েট হয়, তাই না? তো এটা হলো আমাদের সে পাই ইলেকট্রনের বন্ড। এটা এটা কি সিগমা ইলেকট্রনের বন্ড, এখানেও দুইটা আছে। আচ্ছা, তো এখানে দেখো যে ফিউরান যৌগে সঞ্চরণশীল ইলেকট্রন কয়টা? ফিউরান, তাই না? তো ফিউরান যৌগ কোনটা মনে আছে আমাদের? ফিউরান। তো ফিউরান দেখো আমাদের যদি মনে না থাকে তাহলে আমরা একটু ব্যাক যাই। দেখো এখানে এই জন্য আমি বলছিলাম যে এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। এই যে ফিউরান, এই যে এটা হলো আমাদের ফিউরান না? তো ফিউরান যৌগে কয়টা পাই ইলেকট্রন ছিল, এরকম ছিল না? তো ফিউরান যৌগে তুমি যদি পাই ইলেকট্রন সংখ্যা ক্যালকুলেট করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে এখানে পাই ইলেকট্রন গুলো দেখতে হবে। তাহলে আমি একটু ওইখানে যৌগটা আঁকাই, দাঁড়াও। দেখো, তো ফিউরানটা কেমন হয়, এরকম হয় না? দেখো তো, এই যে এটা হলো আমাদের ফিউরান যৌগ। তো এখানে বলছে যে ফিউরান যৌগে পাই ইলেকট্রন সংখ্যা কয়টা। তো পাই ইলেকট্রন সংখ্যা তুমি যদি দেখো, তাহলে আমাদের মনে আছে কি একটা জিনিস, যে হলো আমরা যখন ফিউরানের যখন আমরা sp2 সংকলন করতে গেছিলাম, তো এখানে তোমার কি এখানে তার অক্সিজেনের তো 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন থাকে, তাই না? তো আমরা এখানে দেখে মানে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা আছে, তার মানে 4টা পাই ইলেকট্রন আছে এরকম থাকতে পারে মনে হচ্ছে। বাট এটা আসলে 4টা পাই ইলেকট্রন না। তুমি যখন এটার ওই যে তুমি যখন সংকলন করতে যাবা, তাহলে এখানে তোমার সংকলনটা কি হবে বলো তো? অক্সিজেনের 2 জোড়া মুক্ত জোড়া ইলেকট্রন আছে, তার মানে 2 প্লাস হলো কয়টা কানেক্টেড, কয়টা মৌলের সাথে কানেক্টেড? একটা, দুইটা। তাহলে এখানে কি sp3 আছে না? তাহলে sp3 যখন যদি কোনো একটা মৌল থাকে মানে একটা এরকম যদি কম্পাউন্ডে sp3 থাকে, ওইটা হলো কি করবে? রেজোনেন্সে ইলেকট্রন দান করে sp2 হয়ে যাবে। তার মানে এখানে কি 2টা ইলেকট্রন দান করে ফেলবে না? তাহলে এবার কয়টা হয়ে গেল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা না? তার মানে এখানে 6টা। বুঝতে পারছো? এই কনসেপ্টটা এই জন্য এত বেশি ইম্পর্টেন্ট ছিল, যে sp3 থেকে ও কনভার্ট হয়ে যাবে sp2 তে। যদি sp2 হতো, মনে করো যে এটা 2 প্লাস এখানে 1 হতো, দেন sp2 হয়েছে, তাহলে আর কোনো পাই ইলেকট্রন দিতে পারতো না, তাইলে মুক্তজোড়া ইলেকট্রন ও কাউকে দেবে না। ঠিক আছে, বাট এখানে sp3 হয়ে গেলে সেটা sp2 তে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, এবার বলছে নিচের কোন যৌগে সঞ্চরণশীল পাই ইলেকট্রন আছে? তার মানে সঞ্চরণশীল পাই ইলেকট্রন কাদের থাকে? যাদের রেজোন্যান্স আছে, মানে যেগুলা ঘুরতে থাকে। তো এগুলা কি আছে? এই যে একবারে বলছে এটা বেনজিন হবে, C6H6 শেষ। বেনজিন বলে অর্থ প্যারা নির্দেশক মূলক হচ্ছে কোনটা? অর্থ প্যারা নির্দেশক, তার মানে কি হবে? এক্সটা ওয়াই এর থেকে বড় হবে, এরকম কি আছে? দেখো যে এখানে 2.5 আর এখানে কি 3.5। আচ্ছা, এটা হবে না। নাইট্রো মূলকের ক্ষেত্রে যদি আমরা দেখি, নাইট্রো মূলকের ক্ষেত্রে কত হয়? 3 আর 3.5, এটা হবে না। কার্বন আর এটার ক্ষেত্রে এটা আমরা প্রথমে বলছি যে এটা হবে না, কারণ তোমার এটা হলো তোমার অক্সিজেন আছে, এটা নাই। এই যে এটা আছে, এটা হবে। দেখো এটার ক্ষেত্রে আমরা কি হবে? এটা হবে আমাদের 3, আর এখানে মনে করো কার্বন মনে করো 2.5, তার মানে এটা হবে। এটা আমাদের কি অর্থপ্যারা নির্দেশক। আচ্ছা, অর্থপ্যারা নির্দেশক কোনটা? দেখছো কতবার এই কোশ্চেন গুলো আসছে? তো এগুলো তুমি একটু ভালো করে পড়বা, কিন্তু এগুলো দেখবা একবারে কি এক্স আর ওয়াই এর কনসেপ্ট। ঠিক আছে। আচ্ছা, অর্থপ্যারা নির্দেশকের ক্ষেত্রে কি হবে? এটা মান কত হবে? 3।
আর এটা কত মান হবে? 3.5। তাহলে এটা কি হবে? এটা অর্থপ্যারা নির্দেশক না? তাহলে বাকি দুইটা অবশ্যই অর্থপ্যারা নির্দেশক। আমরা একটু চেকও করি। দেখো এটা হলো তোমার কি 2.5, আর এটা কত 2.1 না? 2.5 আর 2.1, এটার ক্ষেত্রে কি হয়? এটা 3 হয়, 3.5। আর এটা কত 2.5। তো এখান থেকে আমরা বলতে পারছি 2 আর 3, এই যে এটা 2 আর 3, এটা একটু 2 আর 3 এটা অ্যান্সার হবে। আচ্ছা, এবার দেখো নিচের কোনটি অর্থ প্যারা নির্দেশক। আবার সেম টাইপের কোশ্চেন দিছে, অর্থ প্যারা নির্দেশক। তাহলে মানে এখানে আমাদের কি হবে? কার্বন আর অক্সিজেন আছে, সিএইচ আছে, এনএইচ আছে, এই যে এটা অ্যামিনো গ্রুপটা হবে কি, এটা হবে আমাদের অর্থ প্যারা নির্দেশক। তাহলে আমাদের মোটামুটি এই যে অর্থ প্যারা নির্দেশক এইসব ব্যাপারগুলো আমরা পারছি। তো হচ্ছে পাইরোলের সংকেত কোনটি? ঠিক আছে, পাইরোলের সংকেত কোনটি এটা যদি আমাদের একটু দেখি, যে পাইরোল কোনটা মনে আছে? আমি বলেছিলাম যে যেখানে থাকবে সেখানে কি থাকবে? নাইট্রোজেন থাকবে, তাই না? বাট এখানে একটা কথা আছে, এখানে একটা নাইট্রোজেন আছে। বাট এটা হলো আমাদের নাইট্রোজেন, এটা থাকলে হবে না। আমাদের মনে আছে যে হলো পাইরোলের সংকেত মানে এই জিনিসটা, আচ্ছা এটাই আমি আচ্ছা এই যৌগটা আমাদের নাই অবশ্য। আমাদের পাইরোলের যে সংকেতটা সেটা আমাদের কি এনএইচ, এটা আমি দেখাইছিলাম না? যদি আরেকবার যদি আমরা ভুলে যাই তাহলে আর একবার দেখে আসি। দেখো এখানে দেখেছিলাম যে এই যে এনএইচ, এটা কি পাইরোল না? এই যে পাইরোল, এটা আমাদের কি পাইরোল কম্পাউন্ড। ঠিক আছে। আর ওই যৌগটা কি যৌগ জানি না। ওই যৌগটা পাইরিমিডিন হলে এরকম টাইপের দুইটা নাইট্রোজেন থাকতো। পিরিডিন যদি হতো তাহলে একটা নাইট্রোজেন থাকতো। আর তোমার একটা কি বেনজিন স্ট্রাকচারে যদি একটা কার্বন তুমি সরাই দিও, এখানে একটা নাইট্রোজেন কম্পাউন্ড করো, তাহলে ওইটাকে আমরা বলি কি পাইরিডিন। ঠিক আছে, ওইটা পাইরিডিন থাকে। আর এই জায়গাটায় কি হয়? এইখানে হলো এটা পাইরিডিন না, এটা কিছুই না। এখানে তোমার আরেকটা যদি থাকতো তাহলে না পাইরিডিন বলতাম। তো এটা আমাদের হলো, এটা কি এই এটা কি জানো? এটা হলো আমাদের, এটার নাম হলো থায়োফিন। এটা আমরা কি বলে? এটাকে বলে আমরা থায়োফিন। ঠিক আছে। তাহলে এটা, আর এটা কি? এটা তো আমরা জানি এটা হলো আমাদের ফিউরান। আর এটা হলো কি? এটা এটা হলো আমাদের পাইরোল। পাইরোল। ঠিক আছে। তাহলে এটা আমাদের এটা অ্যান্সার। নিম্নের কোনটি মেটা নির্দেশক? মেটা নির্দেশক হলে কি হয়? এক্স এর মান ওয়াই এর থেকে, মানে এক্স এর তড়িৎ ঋণাত্মকতার মান ওয়াই এর থেকে কম হয়। তো এটা কি আছে? কার্বন অক্সিজেন, এটা হবে না। ওসি ও আছে এটা। আহ আচ্ছা, এটা এটা প্রথমটাই তো হবে। 19 নম্বর যেটা, 19 নম্বর যেটা আছে প্রথমটাই হবে। কারণ তোমার এটা হলো কার্বনের হলো 2.5, আর এটা কত? 3.5। তাহলে এটাই হবে আমাদের শেষ। আচ্ছা, অ্যারোমেটিক যৌগের উদাহরণ কোনটি? ঠিক আছে, এই কোশ্চেনটা আমাদের বলছে অ্যারোমেটিক যৌগের উদাহরণ কোনটি। দেখো তো এই যৌগটা কি আমাদের দেখে মনে হচ্ছে না ওই যে যে একটা যৌগ করেছিলাম, এটা এটা কি অ্যারোমেটিক কম্পাউন্ড ছিল না? মনে আছে এটা অ্যারোমেটিক কম্পাউন্ড? হ্যাঁ ছিল। এই জিনিসটা কি অ্যারোমেটিক কম্পাউন্ড? এটা দেখে মনে হচ্ছে যে অ্যারোমেটিক কম্পাউন্ড না, কারণ কি এখানে তোমার হাকেল নাম্বার কত, বা পাই সঞ্চরণশীল পাই ইলেকট্রন কত? 2 3 4 4, তার মানে এটা না, এটা না। ঠিক আছে। এটা ক্ষেত্রে কি হয়? এটা হলো কি, এটা আমাদের ন্যাপথলিন। তাহলে এই ন্যাপথলিন তো অবশ্যই অ্যারোমেটিক কম্পাউন্ড। তাহলে এটাকে আমাদের কি হবে? এটার ক্ষেত্রে আমাদের হবে যে তোমার 1 ও 3। 1 ও 3। 1 ও 3। আচ্ছা, তো কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক? আর যেটা অর্থপ্যারা নির্দেশক সেটাই হলো বেনজিন বলয় সক্রিয়কারী। 100 বার বললাম এই কথাটা। তো এটার ক্ষেত্রে কি হবে? দেখো আমরা ওই যে দেখবো যে সালফারে কত? 2.5, এটা হলো 3.5, এটা হবে না। এটা কি অক্সিজেনের ক্ষেত্রে কত হবে? 3.5। আর এখানে কার্বন কত? 2.5। যেটার সাথে কানেক্টেড, যেটার সাথে কার্বন কানেক্টেড সেটা হলো এক্স মৌল, তার মানে এটা হবে। গ্যামাক্সিনের সংকেত কি? এটা তো পারার কথা। গ্যামাক্সিন মনে আছে? গ্যামাক্সিন কেমন হয়? ওই যে বলেছিলাম না, যদি যখন ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া হয় বা সংযোজন বিক্রিয়া হয় তখন আমাদের এই এই জিনিসটা উৎপন্ন হয়, গ্যামাক্সিন। খুবই সুন্দর একটা স্ট্রাকচার, সব জায়গায় ক্লোরিন তুমি অ্যাড করে দিলে, মানে বেঞ্জিনের রিংটা ভেঙে তুমি সব জায়গায় ক্লোরিন অ্যাড করে দিলেই হবে। তাহলে এটা কত হয়? C6H6 আর ক্লোরিন 6, Cl6, তাই না? তাহলে এটা আমাদের কি হবে? এটা শেষ। আচ্ছা, আমরা লাস্টের দিকে চলে এসেছি মোটামুটি। এটা আমাদের লাস্ট। দেখো কোন মূলকটি বেনজিন চক্রকে নিষ্ক্রিয় করে? তো নিষ্ক্রিয় করে কে? মেটা নির্দেশক। মেটা নির্দেশকের ক্ষেত্রে কি হয়? যে তোমার প্রথম মৌলটা দ্বিতীয় মৌলটার থেকে মানে তড়িৎ মান কম হয়। এটা এটা হবে না। এটা হবে না। ক্লোরিন কি হবে? ক্লোরিন কি হবে? ক্লোরিনটাই হবে। তো ক্লোরিন এখানে কেউ নাই, তার মানে এখানে আমাদের ক্লোরিন হবে, কারণ এইগুলো তো সব অর্থপ্যারা নির্দেশক। তাহলে এটা ক্লোরোবেনজিন, যখন তুমি দেখবা ক্লোরোবেনজিনের সময় এটা আর কি আমাদের মেন ই হয় যে, সরি, হ্যাঁ ক্লোরোবেনজিন যখন হয় তখন এটা আর কি আমাদের যেটা হয় যে এটা আমাদের বেনজিন বলয় যেটা আছে, তোমার বেনজিন বলয়টা নিষ্ক্রিয় করে। আচ্ছা, তোমাকে কিছু জিনিসপাতি আমি একটু লিখে দিই, ঠিক আছে, যেগুলো তোমাকে অনেক সময় কাজে লাগবে এখানে। তোমার অনেকে আবার মুখস্থ করতে চাও, তো মুখস্থ করলেও হবে, বাট মুখস্থের পক্ষপাতিত্ব না আমি। তো দেখো যে আমি একটু বলি যে হলো তোমার তীব্র তীব্র সক্রিয়তা বৃদ্ধিকারী, ঠিক আছে, এরকম টাইপের আমি একটা যদি কথা বলি, তো এরকম মৌল কারা কারা আছে? Nr2, এই যে এরা, এরা আর কি তোমার হলো তীব্র মানে হবে তীব্র সক্রিয়তা বৃদ্ধিকারী। ঠিক আছে। তারপরে তোমার যদি আমি বলি যে আম, মধ্যম মধ্যম সক্রিয়তা বৃদ্ধিকারী, এরকম মৌল কারা হতে পারে?
যেমন বন্ড ও আর, তারপরে বন্ড এনএইচ, COR, এইসব জিনিসপাতিগুলো হয়। আবার যদি তোমাকে আমি বলি যে মৃদু, মৃদু টাইপের, মৃদু সক্রিয়তা বৃদ্ধি, সক্রিয়তা বৃদ্ধি মানে কি, ওইগুলো হলো তোমার অর্থোপ্যারা পজিশনে যাবে, তাই না? অর্থোপ্যারা পজিশনে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দেবে। তো এখানে তোমার কি হবে, এটা হবে তোমার C2H5, তারপর তোমার CH3, এগুলো তোমার হলো মিডিয়াম রেঞ্জের। আর এইবার আমি একটা কথা বলি, এটা খুব ভালো করে দেখো, যে হলো হ্রাস করে কারা? মৃদু হ্রাস, হ্রাসকারী, হ্রাসকারী বলতে কি বোঝাচ্ছে, ওই যে মেটা নির্দেশক যারা, মেটা নির্দেশক কারা করে, করে হলো হ্যালোজেন মৌলগুলা, FCl, ব্রোমিন, এগুলা। ঠিক আছে, এটা মাথায় থাকবে, এই জিনিসটা একটু মাথায় রাখো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা আমাদের এটা হয়ে গেছে। আচ্ছা, এর পরের কোশ্চেনটা তাহলে কি বলছে দেখো, বলছে যে এরকম যে বেনজিন চক্রে NO2 মূলক থাকলে কোন কার্বনের ইলেকট্রন ঘনত্ব বেশি থাকে? তো বেনজিন চক্রে NO2 মূলক থাকলে, তাই না, NO2 মূলক আমাদের কি মূলক বলো তো? এটা অবশ্যই আমাদের মেটা মূলক। এই যে তোমার এটা না, দেখো তো, এটা আমাদের হলো বেনজিন চক্রে NO2 মূলক। তো এটা তোমার কি করে বলো তো, এটা আমাদের এমন করে না, এটা হলো তোমার ইলেকট্রন তৈজকতার মান হলো তোমার 3, 3.5। তাহলে এখান থেকে আমরা বলতেই পারছি যে এই জায়গাটাই নাইট্রোমূলক যেটা আছে, সেটা হলো ইলেকট্রন ঘনত্ব এই জায়গাটাই ই করবে, মনে করো যে মেটা পজিশন, মেটা পজিশনে হলো তোমার হলো চেঞ্জ করে দেবে, বা হলো মেটা পজিশনে ঠিক রাখবে, বাকিগুলা থেকে হ্রাস করে দেবে। তার মানে এই জায়গাটায় ইলেকট্রন ঘনত্ব বেশি হয়ে যাবে, এই মেটা পজিশন, কারণ এটা হলো মেটা নির্দেশক। তো এটা কত নম্বর কার্বন হবে, 1, 2, 3, 3 নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব বাড়ায় দেবে, তার মানে এটা কোনটা হবে? খ। বুঝতে পারছো? যদি এটা অর্থপ্যারা নির্দেশক হতো তাহলে 2, 4, 6, এই পজিশন গুলাই কি, এই পজিশন গুলাই হলো তোমার ইলেকট্রন ঘনত্ব বাড়া দিত। যেহেতু এটা মেটামূলক, এটা এটা কি, এটা হলো মেটামূলক, তাহলে এটা তোমার কি করবে, মেটা পজিশনে হলো তোমার ইলেকট্রন ঘনত্ব বাড়াই দেবে। ঠিক আছে, বাড়াই দেয় বলতে ওটা ঠিক রাখে, বাকিগুলা থেকে কমায় দেয়। আচ্ছা, এবার আমরা একটু লাস্ট একটা ইসে চলে যাই, যে বিষম চাক্রিক যৌগে উপস্থিত পরমাণু হলো কার্বন, সালফার, অক্সিজেন। একটা বিষম চাক্রিক যৌগে তুমি একটা যদি দেখো, মনে করো আমি কথার কথা তোমাকে বললাম, এই যে ফিউরানের কথা বললাম, তো এখানে কি কার্বন আছে না? কার্বন অবশ্যই। বিষম মানে কি, হেটারো সাইক্লিক যৌগ। তো এখানে তুমি দেখো যে এখানে অবশ্যই কার্বন আছে, কার্বন থাকবে। সালফার, হ্যাঁ, কার্বন বাদে অন্য মৌল যদি থাকে, মানে একটা কার্বন বা দুইটা কার্বন বাদে যদি অন্য মৌল থাকে, তাহলে এটাও হবে, সালফারও হবে। অক্সিজেন, হ্যাঁ অবশ্যই এটা হবে। তার মানে এটা অ্যান্সার কি হবে, 1, 2, 3। তার মানে এটা ম্যাক্সিমাম মানুষ এটা বলে যে কার্বন ছাড়া বাকিগুলো থাকলে আমাদের হলো হেটারো সাইক্লিক কম্পাউন্ড হয়, বাট ওইখানে তো কার্বনও তো থাকে, অন্য কম্পাউন্ডে কার্বন থাকে না, মানে এইটা যদি মনে করো যে এখানে অক্সিজেন থাকলে আর এই জায়গাগুলোতে কার্বন নাই, কার্বন তো আছে, তার মানে এটা আমাদের কি হবে, 1, 2, 3। তাইলে এটা ছিল আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ড। তো এখানে আর কি শেষ করলাম।